Okay, all set. হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছো, রাইট? ওকে, তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এবং নতুন টাইমে ক্লাসটা শুরু, এবং একটা মজার ব্যাপার হয়েছে ক্লাস শুরুতেই আমি বলতেছি আর কি। ক্লাস শুরু করে দিয়েছিলাম কিন্তু আমি অলরেডি, এবং ক্লাস শুরু হয়ে গেছিলো অন্য একটা গ্রুপে, তাই না? তো কোন গ্রুপে ক্লাস শুরু করছিলাম তোমাদেরকে বলছি। সো ইন বিটুইন তোমরা সবাই যুক্ত হও, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই আর কি। এই তো এবার পেয়ে গেছি, ফাইন, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া স্যার, কেমন আছেন? ওকে, আশরাফুল বলছো? আশরাফুল, এই ক্লাসটা আমি তোমাদের একটা নতুন অ্যানাউন্সমেন্টও আছে, সেটা একটু বলে দিই। এই ক্লাসটা আমি হচ্ছে গিয়া আমাদের সেকেন্ড পেপার কোর্সে শুরু করে দিয়েছিলাম, দুইটা গ্রুপ পাশাপাশি, তো ওইখানে শুরু করে দিয়েছিলাম। প্রথম 2-3 মিনিট পর আমার মনে হলো যে আচ্ছা বাই দ্য ওয়ে, কেমন যেন অচেনা লাগছে পরিবেশটা। এরপরে হচ্ছে গিয়া এই গ্রুপে ক্লাসটা আমরা শুরু করলাম। তো তোমাদেরকে একটু বলে দিই, ওয়েলকাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? সো একটা আগে একটা ফানি ব্যাপার হয়েছে আর কি। সেকেন্ড পেপারের গ্রুপে আমি হচ্ছে ক্লাস শুরু করে দিয়েছিলাম আর কি। তো তোমরা গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম আর কি যে তোমরা চাচ্ছিলা যে সেকেন্ড পেপারের জন্য ভাই আসলে কী করা যায়, এবং সেকেন্ড পেপারের জন্য কিন্তু আমাদের কোর্স চলে আসছে। তোমরা যারা এখনও সেকেন্ড পেপার কোর্সে যুক্ত হও নাই, তারা এই মাসেই ধূপধাপ যুক্ত হতে শুরু করো। সেকেন্ড পেপারে ওখানে কিন্তু আমরা আর্কাইভ অলরেডি অ্যাড করে দিছি, হ্যাঁ। সেকেন্ড পেপারটাকেও তুমি কিন্তু গুছায় পেয়ে যাচ্ছ। ওকে, ফাইন। সো ফার্স্ট পেপার যারা আছো ডেফিনেটলি তারা সেকেন্ড পেপার থাকবে, এটা নিয়ে ডিটেইলসে আলোচনাও পরবর্তীতে হবে, ঠিক আছে? সো আমি ভালো আছি। ভাইয়া আপনি আসেন নাই কেন? নাইমুল ইসলাম, এই যে আমি তো আছি, আমি আসবো না কেন? আমি তো আছি তোমাদের মাঝেই। তো যাই হোক, একটা বিরতি হয়ে গেল, এবং আমাদের ডিনামিক্স চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে 10টা লেকচার হয়েছে, আজকে 11 নম্বর লেকচার। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, এবং পাশাপাশি আর একটা ক্লাস হবে, যে ক্লাসে আমরা আরও অনেকগুলো গাণিতিক প্রবলেম সলভ করব। এখন জাস্ট আমাদের চ্যাপ্টার পড়া হয়ে গেছে, যা যা কিছু আছে সেগুলো আমরা আজকে দেখব। ভাইয়া আপনি কক্সে আসছেন, জানালে দেখা করতে পারতাম। ওকে, কিভাবে তুমি জানো সেটা আমি জানি না। হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, দ্যাটস ট্রু। তো তুমি এটা জানো, আচ্ছা আমি বলছি বোধহয় কোনো একটা ক্লাস, রাইট? ওকে, ইনশাল্লাহ নেক্সট টাইম। ওকে ওকে ওকে, ফাইন। ডেফিনেটলি অবশ্যই নেক্সট টাইম। আমি দ্বিতীয় পত্রে যুক্ত হয়েছি স্যার, সোহাগ বলছো, ভেরি গুড সোহাগ। দ্বিতীয় পত্রে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে, এবং তোমরা বলতেছিলা যে দ্বিতীয় পত্রের কথা। আমি একটু আগে দ্বিতীয় পত্রের লাইভেও চলে গেছিলাম। তোমাদের এই লাইভটা দুইটা গ্রুপেরই নাম সেম, ব্যানার সেম, তো দ্যাটস ওয়াই ওই গ্রুপে লাইভে চলে গেছিলাম, 5 মিনিট ওখানে ছিলাম আর কি। যাই হোক, ওকে তাহলে চলো আমরা। ওকে, ওই মারবো তান্দি তোমারে। আচ্ছা এবার আসো। ওকে, ভেরি গুড। তাহলে এবার আসো, আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস শুরু করে দেই। ফাইন। তো আমরা এর আগে ডিনামিক্সের যাবতীয় যা যা কিছু শিখতে হবে সব কিছু শিখছি। আজকে আমরা কিছু গাণিতিক প্রবলেম আসলে সলভ করব। সলভ করব। তো চলো আজকে একটা সুন্দর অঙ্ক দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। একটা সুন্দর চমৎকার একটা অঙ্ক দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো এই অঙ্কটা তোমাদের খুব ভালো লাগবে। ওকে, তো এটা আনুভূমিক। লেটস সে এইটা একটা গাছ, এই গাছে একটা পাখি বসে আছে। ধরে নাও এই গাছে একটা টিয়া পাখি বসে আছে। ওকে, তো একটা টিয়া পাখি এই গাছে বসে আছে। এখন এই যে গাছটা আছে, এই গাছটার উচ্চতা আমাদেরকে বলে দিছে। এই যে গাছটা, এই গাছটা যে পাখিটা যে বসে আছে, পাখিটা কতটুকু উপরে বসে আছে এইটা আমাদেরকে বলে দিছে। তো এইটার উচ্চতা লেটস সে 10 মিটার। কতটুকু উপরে আছে? 10 মিটার উপরে আছে। তো দেখো এটা একটা প্রজেক্টাইলের অঙ্ক। তো দুই একটা প্রজেক্টাইলের অঙ্ক এরকম হবে যে অঙ্কগুলোতে শুধুমাত্র যে গতিবিদ্যার কনসেপ্টই থাকবে তা না, গতিবিদ্যার কনসেপ্টের পাশাপাশি এই জায়গাটাতে আমাদের ছোট আরও দুই একটা কনসেপ্ট জুড়াই দিতে পারে, এরকম দু একটি অঙ্ক হতে পারে। সেরকমই দুটি অঙ্ক দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করবো। তার ভিতরে এটাই হচ্ছে গিয়ে প্রথম অঙ্ক। স্যার আপনি আমাকে মারলেও আমাকে খুঁজে পাওয়া যাবে না আর, বলতো তানভীর। না ওইভাবে মারবো না ইনশাল্লাহ, এমনভাবে মারবো যাতে করে তোমাকে প্রত্যেকদিন খুঁজে পাই আর কি। হ্যাঁ, এবং রেগুলার তোমরা সবাই ক্লাস করবা। ওকে, রেগুলার তোমরা সবাই ক্লাস করবা। ফাইন। তো
আমাদের শিডিউলটা আসলে চেঞ্জ করা হয়েছে, তোমরা জানো যে নতুন টাইম চলে আসছে। তোমরাই বলছিলা যে ম্যাথ ক্লাস এবং ফিজিক্স ক্লাস একই সঙ্গে পড়ে যায়, তাই না? ম্যাথ ক্লাস এবং ফিজিক্স ক্লাস একই সঙ্গে পড়ে যায়। সো ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা সাবজেক্টেই মাথা কাটানোর একটা বড় জায়গা আছে, তাই না? সব ইকুয়েশন, অঙ্ক টঙ্ক অনেক কিছু। সো ব্যাক টু ব্যাক হইলে অনেকের সমস্যা হয়। তো এইটা শিফট করার জন্যই কিন্তু এই যে মাঝখানে একটা ব্রেক গেল এবং শিফটটা করে দেওয়া হয়েছে, তোমাদের ওই প্রবলেমটাকে আসলে সলভ করা হয়েছে। সো আমারও আসলে অন্যান্য কোর্সের ভিড়ে এবং এই নতুন শিডিউল ম্যাচ করতে একটা সময় গেছে। ওকে, ফাইন। আচ্ছা, ফাইন। অনিক আলী, আমি এসএসসিতে 4.61 পেয়েছি। আমি স্বপ্ন দেখি আমি একদিন বুয়েট সিএসসিতে পড়ব, কিন্তু আমি কি চান্স পাবো? এসএসসি রেজাল্টের পয়েন্টের জন্য আমার কি স্বপ্ন আটকে যাবে স্যার, একটু বলেন। এ প্লাস পেলে ভালো হইতো, তবে আটকে যাবে না হোপফুলি। রেজাল্টের অবস্থা দিনকে দিন খারাপ, তোমাদেরকে এটাও বলা দরকার, তোমরা এটা একটু জানো, এটা ভালো ভালো পয়েন্ট। তোমরা 27 ব্যাচ, তোমাদের আগে আছে 26 ব্যাচ। 26 ব্যাচ সামনে এইচএসসি পরীক্ষা দিবে। আর কিছুদিন আগে যারা পরীক্ষা দিছে এইচএসসি ইন্টার, সেটা হচ্ছে 25 ব্যাচ। তো 25 ব্যাচের রেজাল্ট দিছে গত বৃহস্পতিবার। তোমরা জানো এই যে আজকে আমরা ক্লাস করছি, গত বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে আমাদের 25 ব্যাচের, আজকে রবিবার, তো বৃহস্পতিবার 25 ব্যাচের এইচএসসি রেজাল্ট দিছে। তো স্বাভাবিক, রেজাল্ট কেমন হয়েছে এটা নিয়ে তো একটা আগ্রহ আমাদের থাকবে। তো রেজাল্ট আসলে খুবই খারাপ হয়েছে, রেজাল্ট খুবই খারাপ হয়েছে। খুবই খারাপ বলতে 58% পাস করছে। কেন ইমাজিন, আমরা অঙ্ক করবো, এই কথা একটু বলে রাখি, তোমরা ফার্স্ট ইয়ার, অনেক সময় আছে সামনে, অনেক সময় পড়ে আছে, পুরোটা সময়ই পড়ে আছে, পুরোটা সময় পড়ে আছে। এখন থেকে কেন সিরিয়াস হবো সেটা একটু জানা দরকার। যে 58% পাস করছে, 58% পাস, তার মানে তো 42% ফেল করছে। 58% পাস মানে তো 42% ফেল, 42% হচ্ছে গিয়া ফেল করছে। তো এই কথাটাই না কিছুদিন আগে রেজাল্ট আমি একটা ভিডিওতে বলতেছিলাম যে তোমাদের মেজরিটি ফেল করবে পরীক্ষায়। তো এই ঘটনাটা ঘটছে এবং এটা অনেক বছর পরে এটা হয়েছে, এবং এটা হওয়ার পরে আমার খুব ভালো লাগছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এটা শুনে তোমাদের মন খারাপ হতে পারে, আমি এটা কেন ভালো বলছি। তার মানে তোমরা বুঝতেছো 50-50 প্রত্যেক দুইজনে একজন করে ফেল করছে। যেই ঘটনাটা আসলে কমন ঘটনা না। এর আগে এ প্লাসের সংখ্যাই এমন ছিল যে সব এ প্লাস বলতে তাও অনেক না, তারপরে আমার কাছে মনে হইতো যে পড়ালেখা ঠিক মতো করে না, ওই যে এ প্লাস পায়। তো তখন এ প্লাসের চাকচক্যটা আসলে কমে যায়, পড়ালেখার মূল্যটাও আসলে কমে যায়। ভুল ভাল যা ইচ্ছা মন চায় লিখে পড়ে পোলাপান পরীক্ষাতে, আর এ প্লাস পেয়ে যায়। তো এই ঘটনাটা কবে থেকে ঘটলো, এটা একটা বড় কোশ্চেন, যে কবে আসলে এরকম ঘটনাটা ঘটলো যে উল্টাপাল্টা হচ্ছে গিয়া পড়ালেখা কম বেশি করেও হচ্ছে গিয়া ভালো রেজাল্ট করা যাচ্ছে। এটা হচ্ছে 2007 সালে। 2007 সালে যখন সিডর হয়, সিডরের বছরে রেজাল্টটা এমন করে দেয় সরকার যে সবাই এ প্লাস দিয়ে দেয়। একটা দুর্ভিক্ষ হয়েছিল, একটা জলোচ্ছ্বাস হয়েছিল, সিডর বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো ওই সময়টাতে ওই রেজাল্টটাতে সবাই মন ভালো করে দেয়। সিডরের বছর অনেক জায়গায় পানিতে ভাসে যায়, অনেকে পড়ালেখা করতে পারে না, কিন্তু সবাইকে এ প্লাস দিয়ে দেয়। সবাইকে এ প্লাস বলতে হচ্ছে গিয়ে অনেক বেশি এ প্লাস দিয়ে দেয়, যেটা দেখে আমরা খুব অবাক হয়েছিলাম। খুব ছোটোবেলা একটা কথা যদি আমি বলি, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন মনে আছে যে আমাদের বরিশাল বোর্ড থেকে একজনই হচ্ছে এ প্লাস পাইছে, একজন, একটা বোর্ডে একজন। কোনো বোর্ডে এ প্লাস নাই, যে সে রাজশাহী বোর্ডে 3 জন, খুলনা বোর্ডে 2 জন, এরকম করে 1-2 জন এ প্লাস পাইতো। পুরা অত্র বিভাগে পুরা বোর্ডে 1-2 জন পাইতো। ওই সময় এ প্লাস ছিল অনেক বেশি প্রেস্টিজিয়াস। যে এ প্লাস পাইতো সে আসলেই ভালো পড়ালেখা করতো, এবং সবাই এ প্লাস পাইতো না। 2007 সালে এসে এইটা পুরো ভেঙে যায়। 7 সালে এসে ধুমায় এ প্লাস দেওয়া শুরু করে, এবং যার ফলে যেটা হয় এরপরে দেখে কি, যে ব্যাপারটা ভালোই, পোলাপান এ প্লাস দিলে পোলাপান খুশি, পড়ালেখা না করেই সবাই এ প্লাস পাইতেছে, আহা হা কি সুন্দর জীবন। তো এরপরে যেটা হয়, পড়ালেখা আসলে মানটা খারাপ হয়ে যায়। তো ছেলেপানের ভিতরে এরকম একটা ভুল ধারণা হয় যে আমি এ প্লাস তো পেয়ে গেছি, তাহলে তো আমি অ্যাডমিশনেও চান্স পাবো। তো তারপরে অ্যাডমিশনে যায় তো আর চান্স পাবে না, অ্যাডমিশনে তো সিট সংখ্যা কম। তখন যায় বলতো কি, আচ্ছা দেশে এত শিক্ষিত জনসমাজ, ওদিকে অ্যাডমিশনে এতগুলো জায়গা নাই, এই নাই সেই নাই, হেন তেন। কিন্তু পড়ালেখাটা তো আসলে উন্নত হইতে হবে। আমরা যারা পড়ছি তারা যদি ভালো মতো পড়ালেখা করে আসলেই প্রপার জ্ঞান অর্জন না করতে পারি, আসলেই যদি একজন চিন্তাশীল মানুষ না হতে পারি, তাহলে আসলে এ প্লাস দিয়ে কী হবে?
কিছুই হবে না, তাই না? সেটাই বলতে চাচ্ছি যে তোমাদের জন্য রিমাইন্ডার, পড়ালেখা আসলে তার ট্র্যাকে ব্যাক করছে। আমার কাছে মানে এইটাই হওয়া উচিত, 58%ই পাস করা উচিত। এত পোলাপান পড়ালেখা করে না, এবং সুযোগ থাকার পরেও করে না। একটা হচ্ছে সুযোগ নাই, পড়ালেখা করতে পারে নাই, সেটা একটা মেনে নেওয়ার মতো। একটা সুযোগ আছে, তাও পড়ালেখা করে নাই। এই যে আমাদের এই কোর্সে 2000 স্টুডেন্ট আসো, তো তোমাদের তো সুযোগ আছে, আমরা ক্লাস নিচ্ছি, তোমরা পড়তে পারছো। সো আমরা এই সুযোগে কাজে লাগাবো। এবং আর্লি টাইমে আমি তোমাদের এটা কেন বলতেছি, এখন থেকে কিন্তু ওই যে বুজুং বাজুং পড়ে আসলে এ প্লাস কেউ পাচ্ছে না, কেউই পাচ্ছে না। সো এ প্লাসই পাইতে হবে, কোনো জায়গায় চান্স পাইতে হলে এটা ট্রু না। এ প্লাস কম পাইলো বেশি পাইলো যা পাইলো পাইলো, তুমি যদি একটা ভালো পয়েন্ট করতে পারো তাহলে ঠিকই তুমি দেখবে অ্যাডমিশন টেস্টে তুমি চান্সও পাবা, পরীক্ষা বসতেও পারবা। এবং তোমাদেরকে এই অ্যালাউন্সটা দিয়ে রাখতেছি, আগের মজা কিন্তু নাই। তোমাদের থেকে 3-4 বার সিনিয়র যারা আছে এরা হুদাই এ প্লাস প্লাস পাই বেড়ে গেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে পড়ালেখাটা করতে হবে। এ প্লাসের সংখ্যা খুবই কম, রেজাল্টের ধস বলতে পারো। তো এটা তোমাদের কেন বলতেছি 27 ব্যাচ হতে পারে এই আর্লি বার্ড কলটা, যে আজকে আমি তোমাদের জানাই রাখলাম। তোমাদের কলেজ শুরু হয়েছে 1 মাস হইল কেবল, 25 সেপ্টেম্বর শুরু হয়েছে, আজকে 18 তারিখ, 19 তারিখ। তো বুঝতেছো যে 20 তারিখে বললো, তো বুঝতেছো যে 1 মাস 5 দিন হয়েছে। সো এখন থেকে সিরিয়াসলি নাও। তোমরা যে ওই গল্পগুলো শুনো না, যে এক বড় ভাই, আরে আমার এলাকার এক বড় ভাই কি পড়ালেখা করতে প্লাস পাইছে, আমি এমনি এমনি করবো, হবে ওটা হবে না। হ্যাঁ, তো এখন আমরা পড়ালেখা করবো সবাই, ঠিক আছে, ফাইন। এবং সেই পড়ালেখাটা করার ক্ষেত্রে তোমাদের যদি আসলে খারাপ লাগে, পড়তে ভাল লাগে না, পড়া হয় না, তাদেরকে বলবো যে আমরা তো সোজা করে দিচ্ছি। ফিজিক্স পড়তে কি আসলে কঠিন লাগে? কঠিন লাগে না। 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারেও কোর্স লঞ্চ হয়ে গেছে, তার মধ্যে 2টা শেষ, ভেক্টর আর গতিবিদ্যা 2টা শেষ। এই যে গতিবিদ্যা আমি শেষ করে ফেলছি 10 ক্লাসে, আর সে ক্লাসে এই যে কিছু অঙ্ক করবো, এবং নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক করবো, 12 ক্লাসে এটা শেষ। এরপরে হচ্ছে গিয়ে নিউটনিয়ান মেকানিক্স, প্রথম দিকে চ্যাপ্টারগুলো বড়, যেটা আমি পড়াবো পুরোটাই সুন্দর করে গুছাই দেওয়া হবে। তাহলে তুমি বুঝতে পারতেছো 3 চ্যাপ্টার শেষ, মানে 30% শেষ ফার্স্ট পেপারের। সো খুব কি কঠিন? খুব কঠিন না, যদি মনোযোগ দিয়ে লেগে থাকি তাহলে আসলে খুবই সোজা। ওকে, ঐশী বলছো কয়টি ম্যাথ করানো হয়েছে? এই তো ঐশী কেবল শুরু হয়েছে, ইম্পর্টেন্ট কিছু কথা বলে নিলাম। এবার আসো আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, ফাইন। তো একটা পাখি আছে গাছের ডালে, এটা 10 মিটার উচ্চতায় আছে। ওকে, এখন যেটা হলো, একটা বুলেট ওই পাখির দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এই পাখির দিকে একটা বুলেট ছুড়ে দেওয়া হয়েছে, এটা একটা বুলেট। সবাই মনোযোগ দিবা, ক্লাসে থাকবা। একটা বুলেটকে পাখির দিকে আমরা ছুড়ে দিছি, দেখতেছো? এটা একটা বুলেট যেটাকে আমরা পাখির দিকে ছুড়ছি। এখন যে বুলেটটাকে আমরা এখানে ছুড়ছি, সেই বুলেটটার ভর বলা আছে। এই বুলেটটার ভর হচ্ছে 200 গ্রাম। বুলেটটার ভর 200 গ্রাম। আর যে পাখিটা দেখতেছো, হ্যাঁ, এই পাখিটার ভর লেটসে 1.8 কেজি, বড় পাখি। ওকে, এই বুলেটটা পাখিটার দিকে আমরা ছুড়ে দিছি। এখন বুলেটকে অবশ্যই একটা বেগে ছুটছে, কত বেগে ছুটছে আমরা জানি না। ওকে, বুলেটকে কত বেগে এটাকে ছুটছে আমরা জানি না, ফাইন। এবং বলা হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে গুলিবিদ্ধ পাখি, গুলিবিদ্ধ পাখি, গুলিবিদ্ধ পাখি মানে গুলিটা পাখির পেটের মধ্যে ঢুকে গেছে। গুলিবিদ্ধ পাখি গাছ হতে 5 মিটার দূরত্বে, 5 মিটার দূরত্বে, গাছ হতে 5 মিটার দূরত্বে গিয়ে পড়ে। গুলিবিদ্ধ পাখি গাছ হতে 5 মিটার দূরত্বে গিয়ে পড়ে। বলছে বুলেটের বেগ কত ছিল, বা গুলির বেগ কত ছিল, গুলির বেগ নির্ণয় করো, গুলির বেগ নির্ণয় করো। সুন্দর অঙ্ক কিন্তু। দেখো আমরা প্রজেক্টাইল পড়ছি, এটার ভিতরে প্রজেক্টাইল আসবে, বাট পাশাপাশি আমরা ছোট আরেকটা সূত্র ইউজ করে নিতে হবে। প্রজেক্টাইলের কিছু অঙ্ক দেখবা যে প্রজেক্টাইলের সূত্র দিয়েই হবে, বাট তার ভিতরে আমরা ছোট করে আরেকটা সূত্র অ্যাপ্লাই করে নিতে হবে। সেই অঙ্কটা ওটার একটা এক্সাম্পল। তো এখন দেখো যেটা বলছে, এটা গুলিবিদ্ধ হয়েছে। তো গুলিবিদ্ধ যদি হয়, খুব ঠান্ডা মাথায় আমরা সোজা কঠিন অঙ্ক যাই হোক, খুব ঠান্ডা মাথায় আমরা ক্লাস করব। হ্যাঁ, তো এই গুলিবিদ্ধ হয়েছে মানে গুলি যায় পাখিটার পেটে ঢুকছে। সেই গুলিবিদ্ধ পাখি ডেফিনেটলি এখান থেকে গুলি খেয়ে কি হবে, পাখি সামনে চলে যাবে, এবং এভাবে করে গিয়ে পাখিটা একটা জায়গায় পড়বে। এইখানটাতে পাখিটা এসে পড়লো, এবং এটা বলে দিছে এখান থেকে এই দূরত্বটা কত।
এই দূরত্ব আমাদেরকে বলা আছে 5 মিটার, এটা 5 মিটার দূরে যায় পড়ছে। সেটা হচ্ছে এক্স, আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে পড়ছে, আর এটা হচ্ছে এইচ, সে কতটুকু উচ্চতায় ছিল। দেখো এটাকে একটা প্রজেক্টাইল মোশন না, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। তো আমরা এটা জানি যে যখন এটা গুলিবিদ্ধ হয়েছে তখন কি এটা একটা মিলিত বেগে এখানে গেছে না, মিলিত বেগ, মিলিত বেগ। তোমাদের মনে আছে 9-10-এ তোমরা পড়ছো, 9-10-এ বল চ্যাপ্টারটাতে তোমরা পড়ছো, ফোর্স চ্যাপ্টারে ভরবেগের সংরক্ষণশীলতা। গুলি গিয়ে একটা পাখির পেটের মধ্যে ঢুকে গেছে, তার মানে এরা দুজনে মিলে একটা মিলিত বেগ পাইছে, তাই না? সেই মিলিত বেগেই বস্তুটা এখান থেকে এই জায়গায় এসে পড়ছে। এখন এই কেসটা হয়ে গেছে অনেকটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো। এই কেসটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের কেস। তো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের কথা তোমাদের মনে আছে, আমি দেখাইছিলাম যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত যে প্রাস, আনুভূমিকভাবে যে নিক্ষিপ্ত প্রাস, এটা যদি এই উচ্চতায় থাকে এবং এটাকে ভি বেগে এদিকে ছুটছি, হ্যাঁ, তো এটাকে এইখানে পড়লো, এটা হচ্ছে এক্স। তো এই আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে দুটো সূত্র আমরা দেখছিলাম, এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, আরেকটা দেখছি এক্স ইকুয়ালস টু, এই এক্স ইকুয়ালস টু ভিটি। সো এই কেসটাও তো তাই, দেখো পাখিটা গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়ে এটা একটা দূরত্বে গিয়ে পড়ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে এক্স দেওয়া আছে, এইচ দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমে আমরা এই এইচের সূত্রটা নিয়ে পড়তে কত সময় লাগছে সেটা বের করি। তো এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এইচের ভ্যালু কত? উচ্চতা, যেটা আমরা দেখতেছি 10 মিটার, হাফ জি এর ভ্যালু 9.8। তাহলে পাখিটার পড়তে কত সময় লাগছে এই সময়টা এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা আগে সময়টা বের করে নিচ্ছি, হ্যাঁ, আমরা আগে সময়টা বের করে নিচ্ছি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে সময়টা আসবে 1.428 সেকেন্ড। তাহলে আমরা বুঝছি পাখিটা মাটিতে পড়তে এতটুকু সময় লাগবে। এটা তো বের করতে বলে নাই, কিন্তু এটা আমরা বের করছি কেন, আমাদের কাজে লাগবে তাই। ওকে ফাইন। এবার দেখো পাখিটা কতটুকু দূরে যায় পড়ছে, 5 মিটার। সো আমরা এটা জানি 5 মিটার দূরে যায় পাখিটা পড়ছে। সো আমরা জানি এক্স ইকুয়ালস টু ভিটি, এই যে এই সূত্রটা। সো এক্স এর ভ্যালু 5 মিটার, ভি এর ভ্যালু জানি না, ভিটা হচ্ছে এই মিলিত বেগ, মানে এই পাখিটা গুলিবিদ্ধ হয়ে কত বেগে সামনে গেছে সেটা আমরা এখন পেয়ে যাব, যেহেতু আমরা টি এর ভ্যালুটা অলরেডি জানি। টি এর ভ্যালুটা এখানে বের করা হয়েছে 1.428। তো দেখো এখান থেকে যদি আমরা সলভ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ওই মিলিত বেগ ভিটা কত, তো সেটা আমরা বের করে ফেলবো এখন। মিলিত বেগ ভি ইকুয়ালস টু আসবে 3.5 মিটার পার সেকেন্ড, 3.5 মিটার পার সেকেন্ড। ওকে, তো গেল এটা। এখন আমাদের কথা হচ্ছে এটা দিয়ে কী করবো ভাইয়া, এটা কেন বের করছেন? এটা তো মিলিত বেগ। আমাদের কাছে কি মিলিত বেগ চেয়েছে? আমাদের কাছে মিলিত বেগ চাইনি, আমাদের কাছে চেয়েছে যে গুলির বেগ নির্ণয় করো। এখন গুলি তো এটা ধরলাম, গুলির আদিবেগ ছিল ইউ, গুলির ভর দেওয়া আছে। এখন পাখিটা গুলিবিদ্ধ হওয়ার পরে মিলিত বেগ এটা পাইছে। দেখো মিলিত বেগেই তো পাখিটা সামনে গেছে। তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এটা সবার মনে আছে, যার মনে নাই ওই এসএসসি পরীক্ষা পাশই করার কথা না, তাই না? কি সূত্র ছিল মনে আছে নিশ্চয়ই, যে এম ইউ আদি ভরবেগ প্লাস এম বড় ইউ ইকুয়ালস টু, দুইটা মিলে গেছে এম প্লাস এম, দুইটা একই বেগে, মিলিত ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এটা কার কার মনে আছে একটু ই করো, কমেন্ট করো যে ভাই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ওকে, ভেরি গুড। কাউসার আহমেদ, ওই যে পাবেল হোসেন বলছো ভাইয়া আপনার আর্কাইভ ক্লাস থেকে চ্যাপ্টার 4 শেষ আমার, ভেরি গুড ভেরি গুড। এই যে দেখছো এই তোমাদের সঙ্গেই কিন্তু এরকম স্টুডেন্টরা আছে যারা আর্কাইভ দেখে আগায় যাচ্ছে ওদিকে। তোমরা ভাবতেছো যে নিয়াজ ভাই গতিবিদ্যা পড়াচ্ছে, ওই নিউটনিয়ান শুরু করলে নিউটনিয়ান শুরু করবো, ওদিকে যায় দেখো নিউটনিয়ান শেষ করে বসে আছে একজনে, ওই যে দেখছো, তাই না? তো আর্কাইভে সব দিয়ে রাখছি,
সব কেন দিয়ে রাখছে আর্কাইভ, আমি তো প্রথম দিনে এই কথাটা তোমাদেরকে বলেছি, এখনও বলতেছি, আমি আমার স্পিডে পড়াবো ঠান্ডা মাথায়, সেটাও তোমার কলেজের সঙ্গে ইনশাল্লাহ ম্যাচ করে যাবে, কিন্তু তারপর আর্কাইভ দিয়ে রাখছি। কারো যদি অধিক তাড়া থাকে তাহলে ওই ক্লাসগুলো শেষ করতে থাকো। কখনো যদি একটা ক্লাস না হয়, লেটসে যেমন এই কোর্স শুরু হওয়ার পরে আমার 2টা ক্লাস মিস শিডিউল হয়েছে, ওকে, তো এই যে ক্লাস যে 2 দিন হয় নাই, ওই 2 দিন তো তুমি চাইলেই আর্কাইভে 3টা ক্লাস করে ফেলতে পারতা, তাই না? তাহলে কি পড়ালেখা থেমে থাকতো? পড়ালেখা থেমে থাকতো না। সো এটা অবশ্যই মাথায় রাখবা। মনে আছে ভাইয়া? মনে আছে ভাইয়া, ভেরি গুড। মনে নাই যে বুলেটের আদি ভর আদি বেগ, ওই যে আদি ভর বেগ, তারপরে পাখির আদি ভর, পাখির ভরকে ধরছি আমরা বড় এম, পাখির আদি বেগ, আর এটা হচ্ছে বুলেটের ভর, বুলেটের আদি বেগ। এই বুলেটের আদি বেগটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছে যে বুলেটটা কত বেগে যায় পাখিরে আঘাত করছে। আর ওরা দুজন মিলে গেছে, মিলে গেলে কি দুইটাই একই বেগে চলছে, দ্যাটস ওয়াই 2টা ভরের যোগফল ইন্টু মিলিত বেগ। এখন দেখো তো একটু, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা পাখির আদি ভর কত। 200 গ্রাম মানে 0.2 কেজি, 1000 দ্বারা ভাগ করতে হয়, আমরা এটা জানি। 1000 গ্রামে 1 কেজি, এটা জানে না, ওরে তো আমি মারবো পাইলেই। 1000 গ্রামে কি হয় বলো? 1000 গ্রামে 1 কেজি, তাহলে বুঝতেছো 200 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে আসবে, মানে 0.2। তাহলে এই যে বুলেটটা আছে, বুলেটের ভর 0.2 কেজি। বুলেটের আদি বেগ কত, এটা তো বের করতে হবে, ইউ আদি বেগ, ইউ যে কত বেগে আসছে। পাখির ভর কত? 1.8 কেজি। পাখির আদিবেগ কত? পাখির আদিবেগ 0, কজ পাখিটা গাছের ডালে বসেছিল, বসেছিল মানে সে প্রথমেই স্থির ছিল, তাহলে আদিবেগ ছিল 0। দেন 2টার ভরের যোগফল, বুলেটের 0.2, পাখির 1.8 ইন্টু মিলিত বেগ। দেখো মিলিত বেগটা কিন্তু না আমরা বের করে ফেলছি, মিলিত বেগটা আমরা বের করে ফেলছি। কখন বের করছি? এই যে ভি আমরা বের করছি না, মিলিত বেগই তো এখানে বের হয়েছে, তাই না? যে প্রজেক্টাইলটা কত বেগে ছোড়া হয়েছে সেটা যে এখানে পড়ছে, তো মিলিত বেগেই তো সে ছুটছে, তো মিলিত বেগ তো এখানে বের করা আছে 3.5, তাহলে এখানে আমরা বসাই দিব মিলিত বেগের ভ্যালু 3.5। তাহলে দেখো তো এখানে একটাই আননোন আছে, কে? এই পুরো ইকুয়েশনে একটাই অজানা, সেটা হচ্ছে ইউ। সেটাকে সলভ করলেই তো বুলেটের বেগ পেয়ে যাচ্ছি, এটাকে সলভ করলেই আমরা বুলেটের বেগ পেয়ে যাব। হু 35, 35, 35, 35, আমি আরেকবার দেখি, 2 ইন্টু 3.5 ভাগ 0.2, 35 মিটার পার সেকেন্ড। তার মানে বুলেটটা এত বেগে পাখিটাকে আঘাত করছিল, যেটা আমাদের অঙ্কের আনসার, এটা আমাদেরকে বের করতে বলছে। খুব কি কঠিন কোনো অঙ্ক? এমন আহামরি কঠিন কোনো অঙ্ক এটা নয়, এটা একটি সোজা একটি অঙ্ক। জাস্ট এই অঙ্কের মেসেজটা কি? এই অঙ্কের মেসেজ হচ্ছে গিয়ে, আমরা এই অঙ্কটা যখন করলাম তখন দেখলাম প্রজেক্টাইলের সূত্রই তার সঙ্গে একটা ওই ভরবেগের সূত্র জাস্ট জোড়ায় দেওয়া হয়েছে। ইজি বলছো মিরাজ, ভেরি গুড। আমি 10⁻⁷ দিয়ে ভাগ দিছি স্যার, কেজিতে নিতে যায়, ভুল করছো তানবীর, তাই না? আচ্ছা 10⁻³ হবে, এই তো 35। অনেকেই এটা আনসার করে ফেলছো, অনেকেই এটা আনসার করে ফেলছো। ওকে, এবার আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা করলে না বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে, এই অঙ্কটা করলে বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা সুন্দর একটা অঙ্ক আমরা এখন সলভ করব। এইটা আমরা সবাই বুঝে ফেলছি, সবাই আমরা এই অঙ্কটা বুঝে ফেলছি। ভেরি গুড, ভালো লাগতেছে, তোমরা এই ক্লাসে এরকম থাকবা আর ক্লাস করবা, ভেরি গুড, ফাইন গেল এটা। এরপর আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কে কি বলছে? এই অঙ্কে বলছে
এটা চমৎকার একটা অঙ্ক। হ্যাঁ, পুরো স্টেটমেন্টে ঠান্ডা মাথা সবাই খাতায় তুলে ফেলবা। শেষ স্টেটমেন্ট, বেশ বড় একটা স্টেটমেন্ট। আমার মনে আছে যে আমি যখন নর্ডাম কলেজে পড়তাম, তো আমাদের প্রজেক্টাইল পুরো চ্যাপ্টার পড়ানোর পরে ডিকে স্যার, আমাদের যিনি স্যার ছিলেন ওনার ছিলেন ডিকে স্যার, ধীরেন্দ্র কুমার ডিকে স্যার। সো ওই সময় একটা মুভিও বের হয়েছিল, ওই মুভিতে একটা গান ছিল ভাগ ডিকে। স্যারের কথা মনে পড়লে আমার ভাগ ডিকে গানের কথা মনে পড়ে। যাই হোক, এবার এই অঙ্কটা কেন দিলাম, কারণ মনে আছে যে কলেজের লাস্টের দিন যেদিনকে ভেক্টর গতিবিদ্যা পড়ানো শেষ, তো লাস্টের দিন স্যার এই অঙ্কটা করাচ্ছিল বোর্ডে। ইউজুয়ালিতে তার ক্লাস আমি কিছু মনোযোগ দিয়ে দেখতাম না, তো দেখতেছিলাম যে স্যার এই অঙ্কটা করতেছে। সো এই অঙ্কটা একটা ভালো অঙ্ক, আমরা এই অঙ্কটা এখন সলভ করব, ঠিক আছে? সো এই টাইপের অঙ্ক নর্ডাম কলেজে ইউজুয়ালি কুইজে আসে। সো ডাজন্ট ম্যাটার নর্ডাম কলেজে আসে না কোথায় আসে, হোয়াটএভার ইট ইজ, আমরা এটা শিখবো আর কি, দ্যাটস ইট। ওকে, ফাইন। সো এখানে যেটা বলছে 25 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বুলেট গাছের ডালে বসে থাকা 1.8 কেজি ভরের পাখিকে আনুভূমিকভাবে গুলিবিদ্ধ করে। নোট করবা এই কথাটা, আনুভূমিকভাবে, এটার একটা তাৎপর্য আছে। আনুভূমিকভাবে গুলিবিদ্ধ করে। গুলিবিদ্ধ পাখিটি গাছ হতে কত দূরে গিয়ে পড়বে এবং গাছটির উচ্চতা কত ও পাখিটি মাটিতে কত বেগে আঘাত করবে। তো ব্যাপারটা এরকম হয়েছে, দেখো দেখো এ মনোযোগ। ফাইন, মনে করো এখানে একটা গাছ আছে, এই গাছে একটা পাখি বসে আছে, এই গাছে একটা পাখি বসে আছে, এই গাছে একটা পাখি বসে আছে। ওকে, ফাইন। এখন আমরা একটা বুলেট ছুটছি, এইখান থেকে একটা বুলেট ছুটছি, বুলেটটাকে এত বেগে ছুটছে এবং এত কোণে ছুটছে। সো লেটস সে এখান থেকে একটা বুলেটকে আমরা ছুঁড়ে দিছি, এখান থেকে একটা বুলেটকে আমরা ছুঁড়ে দিছি। এখন ঠান্ডা মাথায় করবো, অঙ্ক করার সময় তাড়াহুড়া করা মানে অঙ্ক আসলে বুঝবা না। আর অঙ্ক যদি না বুঝো তাহলে আসলে অঙ্ক করে কি শিখবা, কিছু শিখবা না। আমরা যত আস্তে শিখবো তত পরীক্ষার হলে দ্রুত আনসার করতে পারবো। আমি অলরেডি গতিবিদ্যা ভাজা ভাজা করে ফেলছি, সো আমরা এখন প্রবলেম সলভ করতেছি বিভিন্ন টাইপের। ওকে, আচ্ছা ফাইন। সো দেখো প্রবলেমগুলো সবই বুঝতে পারবো আমরা, সময় দিতে হয়। কখনো যদি কোনো অঙ্ক না বুঝো তাহলে সময় দাও, ততক্ষণ পর্যন্ত সময় দাও যতক্ষণ পর্যন্ত অঙ্কটা তুমি না বুঝে ফেলো। তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছো, তোমাদের থেকে ইন্টারমিডিয়েটে পড়ালেখা কঠিন না, একদম সোজা। যদি তুমি তোমার সর্বোচ্চটা ওর ভিতরে দিয়ে দাও না, তাহলে ইন্টারমিডিয়েটে পড়ালেখা তোমাদের জন্য কিচ্ছু না। ওকে, এবং তোমরা সবাই সেটা করতে পারবা। শুরু থেকেই আমার ভালো লাগতেছে, খুব একটা ভালো লাগা কাজ করতেছে। কি জানো, ভালো লাগা কাজ করতেছে এই যে আমাদের সঙ্গে যে স্টুডেন্টগুলো যুক্ত হয়েছে, এই যে আমাদের যে ডু অর ডাই কোর্স 4.1 বা বেসিক টু প্রো কোর্স, বা সোজা কথা ফিজিক্সের যে কোর্সে তোমরা যারা যুক্ত হয়েছো, সেকেন্ড পেপারেও যুক্ত হবা, তাদেরকে বলছি যে তোমরা ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স সব আমাদের সঙ্গে পড়তেছো। উই আর আ নিউ টিম, রাইট? এবং আমাদের এইখানে অনেক স্টুডেন্ট তোমরা অলরেডি যুক্ত হয়ে গেছো, তাই না? এবং আরও স্টুডেন্ট যুক্ত হবে, দেখা যাবে এই কোর্সে 5-6 হাজার স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি, 2,000 তো হয়ে গেছে, এক চ্যাপ্টার শেষ হয় নাই। তো বুঝতেছো যে আমার ভালো লাগাটা এখানেই যে তোমরা রাইট হ্যান্ডে আসো। শুধু ফিজিক্স পড়লাম, ম্যাথ, কেমিস্ট্রি
ভালো মতো বললাম না, তাইলে তো দিন শেষে আমি শুধু ফিজিক্স পড়াইলেই কি তুমি ভালো রেজাল্ট করে ফেলবা? না, তো সব সাবজেক্টই তো ভালো পড়তে হবে। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে সব সাবজেক্টই খুব সুন্দর করে আসলে, হ্যাঁ সব সাবজেক্টই খুব সুন্দর করে পড়া হচ্ছে এবং একটা চমৎকার টিম হয়েছে, তোমরা আগ্রহী, তোমরা একদম রাইট টাইমে সবাই উপস্থিত হয়ে যাও। এই পড়ালেখাটাই জাস্ট এই যে একটা মাস যেভাবে গেছে, এইভাবে যদি আমরা জাস্ট 1.5 বছর পড়তে পারি, আমাদের কেউ আটকে রাখতে পারবে না। এই ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে কেউ আটকে রাখতে পারবে না যদি আমরা সময় দিয়ে, তোমরা ঝরে যাও না, তোমরা যদি সময় দিয়ে পড়ো ইনশাল্লাহ কেউ আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না, আমাদের কেউ থামাইতে পারবে না। ওকে ওকে, আচ্ছা তো আসো এই অঙ্কটা সলভ করি। ফাইন, তো এই গুলিটাকে আমরা ছুঁড়ে মারছি এটার দিকে। তো এখন এই যে ছুঁড়ে যে মারছি এটার বেগটা বলা আছে, তাই না? কত বেগে আমরা এটাকে ছুটছি, বেগ কিন্তু বলা আছে, নিক্ষেপণ বেগ যেটাকে আমরা বলি হচ্ছে গিয়া নিক্ষেপণ বেগ, তাই না? নিক্ষেপণ বেগের ভ্যালু কত বলছে? ধরলাম নিক্ষেপণ বেগ হচ্ছে গিয়া ইউ, ইউ কত? 25, আর নিক্ষেপণ কোণ কত? 60। এখন এই বুলেট গিয়ে তোকে আঘাত করবে এবং এটাকে ছুঁড়ে মারার পর এটা এভাবে করে গিয়ে, এইটা এভাবে করে গিয়ে ওইটাকে আঘাত করছে। দেখো যে এইভাবে ছুঁড়ে দিছি এই কোণ করে, এবং এই যে বুলেটটা আছে, বুলেটটা এখান থেকে এইভাবে করে যে আনুভূমিকভাবে এটাকে আঘাত করছে। কেমনে আঘাত করছে? বুলেটটা যখন ওর পেটের মধ্যে ঢুকছে তখন সে আনুভূমিক ছিল, আনুভূমিক। তো তোমাদের এটা নিশ্চয়ই মনে আছে, সবার মনে থাকার কথা। আমরা যখন প্রজেক্টাইল পড়ছি তখন দেখছি সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুটা আনুভূমিক থাকে, এখান থেকে ছোড়া হলো। তো প্রজেক্টাইলের লোকাসটা এরকম হয়, গতিপথটা আমরা পড়েছি, আর সর্বোচ্চ উচ্চতা হয় এই বিন্দুতে। তো সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে যখন প্রজেক্টাইলটা থাকে, যখন সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে থাকে তখন দেখো এইটার ডিরেকশনটা থাকে আনুভূমিক। এই যে দেখো আনুভূমিক, দেখতেছো আনুভূমিক বরাবর থাকে, তখন দিকটা থাকে আনুভূমিক বরাবর, আনুভূমিক বা হরিজন্টাল, আনুভূমিক। সর্বোচ্চ উচ্চতাই শুধুমাত্র আনুভূমিক থাকে, অন্য যে কোনো উচ্চতায় বস্তু হয় উঠতে থাকে নাহলে নামতে থাকে। দেখো যদি এই পয়েন্টটাই তুমি খেয়াল করো, এই পয়েন্টটা বস্তুটার দিক কোন দিকে, স্পর্শকটা কোন দিকে, এই দিক মানে বেগটা এইদিকে থাকে। যখন এই পাশে একটা বিন্দু নিলাম, লেটস সে এটা, এখানে কোন দিকে, এই দিকে, দেখো নিচের দিকে নামতে আসে। বাট এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে দেখো বেগটা পুরাপুরি এই আনুভূমিকের সমান্তরাল। সো মনে রাখবো আনুভূমিকভাবে আঘাত করছে মানে সে তখন কতটুকু উচ্চতায় আছে? সর্বোচ্চ উচ্চতায় আছে। তাহলে এই অঙ্কটা খেয়াল করে দেখো, বলছে এত বেগে এত কোণে নিক্ষিপ্ত বুলেট গাছের ডালে বসে থাকা এত কেজি ভরের পাখিকে আনুভূমিকভাবে গুলিবিদ্ধ করে। মানে এইখানে যখন গুলিবিদ্ধ হয়েছে পাখিটা তখন সেইটা ছিল আনুভূমিক, বুলেটটা ছিল এই আনুভূমিক বরাবর। আনুভূমিক ছিল মানে কি এই কথাটা বলা যায়? অবশ্যই বলা যায়। আনুভূমিক মানে এইটা তখন সর্বোচ্চ উচ্চতায় আছে, আনুভূমিক মানে এই প্রজেক্টাইলটার সর্বোচ্চ উচ্চতাটায় হচ্ছে গিয়া পাখিকে আঘাত করছে, আর পাখি বসে আছে গাছের ডালে, তার মানে গাছটার উচ্চতা হবে এই প্রাসে সর্বোচ্চ উচ্চতার সমান। যেহেতু বলছে বুলেটটা আনুভূমিকভাবে আঘাত করছে, তার মানে বুলেট যখন আঘাত করে তখন বুলেটটা আনুভূমিক হয়ে গেছে, মানে তখন বুলেটটা তার সর্বোচ্চ উচ্চতায় আছে, তার মানে পাখিটাও তো ওই জায়গায় আছে। মানে সোজা কথা গাছের উচ্চতা হবে এই প্রজেক্টাইলের সর্বোচ্চ উচ্চতার সমান। এটা তো বের করে ফেলতে পারবো। গাছটির উচ্চতা নির্ণয় করো, গাছটির উচ্চতা কত? তো প্রথম অংশটা খুব সোজা, প্রাসের সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র সবার নিশ্চয়ই মনে আছে, এটা আমরা বের করছি। ভি সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ভি সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, মানে ভি বা ইউ একই কথা, মানে আদি বেগ নিক্ষেপণ বেগটা লাগবে আর কি। এখানে আমরা ধরছি ইউ, দ্যাটস আমরা এভাবে লিখতে পারবো ইউ সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা হচ্ছে কত কোণে, কত বেগে নিক্ষেপ করছি, কত কোণে নিক্ষেপ করছি। সো বেগ তো দেওয়া আছে 25, কোণ দেওয়া আছে 60, এটা বসাই দিব। বেগ হচ্ছে 25, কোণ কত? 60, সাইন 60, এইটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, 2 × 9.8। তো
তো দেখো এখান থেকে না সর্বোচ্চ উচ্চতা পাবো, আর সর্বোচ্চ উচ্চতা যত ওইটাই হবে গাছের উচ্চতা। একটা আনসার এমনিতেই বেড়ে গেল। হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 × 9.8। আচ্ছা, এটা সলভ করলে এইচ এর ভ্যালু 23.91 মিটার, 23.91 মিটার। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে পাখিটাকে হিট করছে, এইটাই গাছের উচ্চতা, এটাই হবে গাছের উচ্চতা। ওই গাছের উচ্চতা একটা আনসার হয়ে গেছে, গাছের উচ্চতা। এটা সব থেকে সোজা আনসারটা, একটা আমরা পেয়ে ফেলছি, এটা সবাই বুঝছি। ভেরি গুড। এই যে কাউসার আহমেদ আনসার করছো। স্যার ইনশাল্লাহ ভালো কিছু করব, আপনাদের সম্মান অক্ষুণ্ণ রাখবো। তুমি ভালো কিছু করো, সেটা সর্বোচ্চ কিছু, আমাদের সম্মান বলে কিছু না। ব্যাপারটা হচ্ছে তুমি ভালো করলে সব থেকে বেশি খুশি আমরা টিচাররা হই আসলে। হ্যাঁ, এই যে তোমরা সবাই পড়ালেখা করো, তোমরা পড়ালেখা করার পর তোমাদের রেজাল্ট হয়, তো টিচাররা যে তোমাদের পড়ায় তাদের কি হয়? তাদের কি রেজাল্ট হয় না? তাদেরও রেজাল্ট হয়। তাদের রেজাল্ট কোনটা বলো তো? তোমাদের রেজাল্ট ভালো হওয়াটা। তোমাদের রেজাল্ট যখন ভালো হয় তাহলে টিচারদের রেজাল্টও ভালো হয়েছে। ওকে, ফাইন। তো একজন টিচার যখন পড়ায় তখন তার স্টুডেন্ট ভালো করলে তার কত ভালো লাগে তুমি বুঝতে পারো। এই এত খারাপ রেজাল্টের যুগে আমি বললাম 58% হচ্ছে গিয়ে প্লাস পাইছে, তোমাদের এই কথাটা বলার লোভ সামলাইতে পারতেছি না। সো আমি না কোনো খবর রাখি নাই রেজাল্ট কখন হয়েছে। বৃহস্পতিবার রেজাল্ট হয়েছে, আমি কোনো খবর রাখি নাই। আমি জানতাম না যে ওই দিন সকালে রেজাল্ট। আমার কাছে ছিল পড়ানো, আমি পড়াইছি। এখন পরীক্ষা তো দিছে, রেজাল্ট যখন দেয় তখন দিবে। তো ডুয়ারডাই 2.0-তে আসলে 25 ব্যাচের স্টুডেন্ট আমার কাছে পড়ছে, ওখানে প্রায় 1500-1600 স্টুডেন্ট আমার কাছে পড়েছে। 2.0, তোমরা এখন আসো 4 পয়েন্টে। হ্যাঁ, ডুয়ারডাই 4-এ আসো। ডুয়ারডাই 2-এর যে পোলাপান আছে, একটা ছেলে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে দুপুরবেলা বলতেছে, ভাই আমি 200-তে 200 পাইছি ফিজিক্সে, আমি 200-তে 200 পাইছি, আমি আপনার ডুয়ারডাই 2.0 কোর্সে ছিলাম। এখন এটা শুনে আমি ভাবতেছি, আমি তো জানি না ওদিনকে রেজাল্ট দিছে, মনে হয় কলেজের কোনো পরীক্ষা 200-তে 200 পাইছে, আমার ফোন দিছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সো বলতেছে, না ভাই আজকে এইচএসসি রেজাল্ট দিছে এবং আমি 200-তে 200 পাইছি। সো আপনি যখন আমাদের ডুয়ারডাই 2.0 কোর্সের একটা বিজ্ঞাপন দিছিলেন, তখন সেখানে আপনি বলছিলেন এই কোর্সে যুক্ত হও, তাহলে এবার তুমিও পাবে 200-তে 200 বলছিলেন ভাইয়া। সো আমার ওই কথাটাই মাথায় আসছে আমার রেজাল্ট দেখার পরে, আমি ফিজিক্সে 200-তে 200 পাইছি। সো আমার খুব মন ভালো হয়ে গেল। প্রত্যেক বছরই পাই, এটা এমন না যে আমি প্রত্যেক বছরই বলি যে এবার তুমিও পাবে 200-তে 200, তোমাদের এই কোর্সেও বলা হয়েছে। সো আমি এটা কেন বলতেছি, পরবর্তীতে আমি রেজাল্টের স্ট্যাট দেখে দেখলাম 58% পাস, 42% ফেল, এবং এ প্লাসের সংখ্যা খুবই কম। পোলাপান একদম মারাটা রাখে, সরি, পোলাপান একদম খারাপ রেজাল্ট করে একদম মনে করো শেষ। এর মধ্যে আমার স্টুডেন্ট বলতেছে সে ফিজিক্সে 200-তে 200 পাইছে। এবার ফিজিক্সে 200-তে 200 পাইছে মানে এবারের 200-তে 200 একটু ডিফারেন্ট, একটা মার্কও কম পায় নাই, আমার কাছেই পড়ছে এবং সে 200-তে 200ই পাইছে এবং আমার খুব ভালো লাগছে। তো এই কথাটা আজকে বলতেছি, আমি জানি এই ক্লাসে থাকা স্টুডেন্টের মধ্যে অনেকের মধ্যে এই জাজবা তৈরি হইতেছে যে এই ভাইয়া এই কথাটা বললেন না, আমি পেয়ে দেখাবো 200-তে 200। তো 200-তে 200 ইজ নট ইজি, রাইট? একটা মার্কও ভুল না হলে 200-তে 200, ফার্স্ট পেপারে 100, সেকেন্ড পেপারে 100। সো এই কোর্সের শুরুতে আমি বলছি যে এই কোর্স থেকে এবার তোমরাও পাবে 200-তে 200। তো এই কথাটা বলার জন্য লুক অ্যাট মাই আইস, ওকে, চোখের দিকে তাকাও, আমি বলছি 200-তে 200 পাবা তোমরা যদি তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো, ইনশাল্লাহ ওই পর্যন্ত আমরা পড়বো। ওকে, ফাইন। তো এবার আসো, এইবার যেটা বলছে গুলিবিদ্ধ পাখিটি গাছ হতে কত দূরে গিয়ে পড়বে। এখন দেখো, পাখি কি গুলিবিদ্ধ হয়ে যাবে না? গুলিবিদ্ধ হওয়ার পরে পাখিটা কিন্তু আনুভূমিক বরাবর একটা মিলিত বেগ পাবে, সেটাকে আমরা কি বলবো? মিলিত বেগ। একটু আগেই আমরা এই কনসেপ্টটা দেখছি, মিলিত বেগ। দেখো সর্বোচ্চ উচ্চতায় ওকে আঘাত করছে, তার মানে এইখানে তাদের মিলন ঘটছে। সো এইখানে তো সর্বোচ্চ উচ্চতায় আছে, তার মানে এই বেগটা, মিলিত বেগটা কি আনুভূমিক বরাবর। তাহলে এই গুলিবিদ্ধ হওয়ার পরে মিলিত বেগে পাখি কিন্তু আরেকটা প্রজেক্টাইলের লোকাস পাবে। দেখো আনুভূমিক, এই যে মিলিত বেগে সে আনুভূমিক বরাবর যখন যেতে যাবে তখন সে এরকম একটা প্রজেক্টাইল লোকাসে এইরকম একটা জায়গায় এসে পাখিটা পড়বে। তাহলে আমাদের কাছে এবার কোশ্চেনই করছে পাখিটা কতটুকু দূরত্বে গিয়ে পড়বে, এই দূরত্বটা কত,
এটাকে আমরা বলতেছি এক্স, এটা বের করতে হবে যে পাখিটি কত দূরে গিয়ে পড়বে, এক্স। দেখো পাখিটি কত উচ্চতা থেকে পড়ছে সেটাকে আমরা কি বলি, এইচ। এইচের ভ্যালু তো আমরা জানি, পাখিটা তো এত উচ্চতা থেকে পড়ছে, এই এইচের ভ্যালু তো আমরা বের করছি, এটার সমান। এখন আমাদের এক্স বের করতে হবে। তার আগে আমরা এবার মিলিত বেগটা বের করে নিই, আবার সেই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমরা একটু আগে একবার ইউজ করছি, এখন আরেকবার ইউজ করব। এই যে আমরা এটা ইউজ করলাম না, দেখো আমরা একটু আগেই এটা ইউজ করলাম না, যে আদি ভরবেগ বুলেটের পাখির আদি ভরবেগ ইকুয়ালস দুজনে মিলে গেছে, গুলি বিদ্ধ হয়েছে, তার মানে দুজনের ভরযোগ ইন্টু মিলিত বেগ। এখান থেকে মিলিত বেগ বের করা যাবে। দেখো বুলেটের ভর কত বলছে, বুলেটের ভর 200 গ্রাম, সেই 200 গ্রামই রাখছে, মানে 0.2 আদিবেগ কত, বুলেটের আদিবেগ কত, আদিবেগ তো এই যে সর্বোচ্চ উচ্চতায় বুলেটটা কত বেগে ওইটাকে আঘাত করছে, বুলেটটা আদিবেগ বলতে কি, দেখো যখন পাখিটাকে এখানে কিন্তু মনোযোগ দিতে হবে, এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে যদি আমরা এই পুরো অঙ্কটা বুঝি তাহলে প্রজেক্টাইলে আমরা সব পারবো। এই জন্য বারবার বলতেছি সবাই একটু মনোযোগ দিবে, এই অঙ্কটা তো অনেকগুলা প্লট, আমরা ভেঙে ভেঙে যাব। এখন এই জায়গাতে আমি এর আদিবেগ ইউ প্রাইম বললাম, এই ইউ প্রাইম বেগেই তো তাকে আঘাত করছে, এটা কি আমরা জানি, এটার ভ্যালু জানি যে কত বেগে আঘাত করছে, সর্বোচ্চ উচ্চতা তার আদিবেগ কত ছিল, তো এটা তো বের করতে হবে ইউ প্রাইম, নাহলে এখান থেকে মিলিত বেগ কেমনে বেরোবে। ভর তো সবগুলোরই জানি, দেখো এটার ভর জানি কত 0.2, পাখির ভর জানি 1.8, এই পাশে যদি আমি খেয়াল করি যে এই বুলেটের ভর এটা তো জানি 0.2, পাখির ভর জানি 1.8, পাখির আদিবেগ কত, গুলি খাওয়ার আগে তো পাখি বসে ছিল, তার কথা আদিবেগ ছিল না। তাহলে দেখো এই ভি বের করতে হলে আমাদের এখন যাকে দরকার সেটা হচ্ছে এই ইউ প্রাইম, ইউ প্রাইম মানে বুলেটটা সর্বোচ্চ উচ্চতায় কত বেগে ওরে আঘাত করছে, তাইলে এই মিলিত বেগ ভি পেয়ে যাব, যে ওই গুলিবিদ্ধ হওয়ার পরে কত বেগে সামনে গেছে এটা। হ্যাঁ, তখন এই ইউ প্রাইম বের করতে হবে, এটা বের করা তো কোয়াইট সিম্পল। কীভাবে সিম্পল দেখো, এই খুবই সিম্পল, যে এই যে আমরা যদি এটাকে ইউ বেগে ছুরি আর এই কোণটা যদি থিটা হয়, আমরা জানতাম না আনুভূমিক বরাবর অংশটা কত হয়, ইউ কস থিটা, আর উলম্ব বরাবর অংশটা কত হয়, ইউ সাইন থিটা। এবং আমরা এটা জানতাম যে উলম্ব বরাবর একটা ত্বরণ আছে যেটা হচ্ছে জি, নিচের দিকে কাজ করে, এটাকে আমরা বলতাম হচ্ছে গিয়া ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণও ছিল, যে ত্বরণটা মাইনাস ত্বরণ, কেন মাইনাস, জি নিচে কাজ করে তাই। এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে বেগ ইউ কস থিটা, কিন্তু এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নাই, এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নাই, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। আমরা এটাও জানি এক্স অক্ষ বরাবর বস্তুটা সবসময় সমবেগে চলে, এক্স অক্ষ বরাবর বস্তুটা সমবেগে চলে, এক্স অক্ষ বরাবর বস্তুটা সমবেগে চলে, এক্স অক্ষ বরাবর বস্তুটা সমবেগে চলে, কেন, কজ তার কোনো ত্বরণ নাই তাই। দেখো যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে, খেয়াল করো যখন সে সর্বোচ্চ উচ্চতায় থাকে, সর্বোচ্চ উচ্চতায় তার কিন্তু কোনো ভি ওয়াই নাই, সর্বোচ্চ উচ্চতায় দেখো পুরাপুরি আনুভূমিক হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় পুরাপুরি আনুভূমিক হয়ে যায়। তোমরা নিশ্চয়ই এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছ যে যখন সে উঠতেছে তখন তার একটা এক্স অক্ষ বরাবর বেগ আছে যেটা সমবেগ, এখানে যা ছিল এখানে তাই আছে, যেটা হচ্ছে গিয়ে ইউ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর বেগটা একটু কমছে, কমে কত হয়েছে, আদিতে ছিল ইউ সাইন থিটা মাইনাস জিটি, মাইনাস জিটি কেন, ওই যে মনে আছে সূত্র, ওই যে ইউ মাইনাস জিটি, তো উপরের দিকে ছিলই আদিতে ইউ সাইন থিটা, আর নিচে জি যেহেতু মন্দন তাহলে ইউ মাইনাস জিটি, তার মানে তার বেগটা মাইনাস জিটি কিছু পরিমাণ কমছে। সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে তখন পুরোপুরি আনুভূমিক হয়ে যায়, তার মানে তার উপরে কিছুই আর বাকি নাই, তার মানে বুঝতেছো এখানে ওয়াই অক্ষ বরাবর বেগ শূন্য হয়ে যায়, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বেগটাই থেকে যায় আনুভূমিকে, এবং এক্স অক্ষ বরাবর সেই বেগটা কত, এক্স অক্ষ বরাবর বেগটা হচ্ছে গিয়া ইউ কস থিটা, কজ এক্স অক্ষে তো কোনো ত্বরণ নেই, এক্স অক্ষে কি কোনো ত্বরণ আছে, এক্স অক্ষে কোনো ত্বরণ নাই, খেয়াল করো এক্স অক্ষে কোনো ত্বরণ নাই, তার মানে এক্স অক্ষের বেগ এই ইউ কস থিটা সব জায়গায় থাকবে, এবং সর্বোচ্চ উচ্চতায়, এটা আমি আগেও ভেঙে দেখাইছি এখানে বারবার, তাও বলতেছি, তোমরা নবীন স্টুডেন্ট অনেক কিছু বলতে হয় বারবার, এতে কোনো লজ্জা নাই, কিন্তু মনোযোগ দিতে হয়। ওকে ফাইন, তাহলে বুঝতে পারছি যে
সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র ইউ কস থিটা অংশটাই থাকে, এর উলম্ব অংশ 0 হয়ে যায়, এই জন্যই শুধুমাত্র আনুভূমিক থাকে। তো এখানে তো সর্বোচ্চ উচ্চতা আঘাত করছে, তার মানে এই যে বুলেটটার, তার মানে এই যে বুলেটটার এই পয়েন্টে যখন আঘাত করবে, যখন সে আঘাত করবে তখন তার বেগকে আমি বললাম ইউ প্রাইম, সেটাই কস টু হবে ইউ কস থিটা, সেটাই কস টু ইউ কস থিটা। সর্বোচ্চ উচ্চতা আঘাত করছে তখন শুধুমাত্র আনুভূমিক অংশটাই আছে, আনুভূমিক হয়ে গেছে, যেটা ইউ কস থিটা। তার মানে বুঝতেছি যে এই যে ইউ প্রাইম, এই যে ইউ প্রাইমের ভ্যালু হবে ইউ কস থিটা, ইউ প্রাইমের ভ্যালু ইউ কস থিটা। তো ইউ কস থিটার ভ্যালু তো আমরা জানি, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু তো এখানে বলে দিচ্ছে 25, আর থিটার ভ্যালু কত 60, কস 60 ইকুয়ালস টু তো হাফ, তাহলে এখানে 12.5। তার মানে এইটাই ইউ প্রাইম, এইটাই সেই ইউ প্রাইম যেটা আমরা এখানে বসাচ্ছি, 12.5 বসাবো এখানে। তাহলে এখানে 12.5 বসাই দিলে কি আমরা ভি পেয়ে যাব না? মিলিত বেগ কত, গুলিবিদ্ধ অবস্থায় মিলিত বেগ কত? যেটা আসবে 1.25 মিটার পার সেকেন্ড, এটা পাইলাম আমরা মিলিত বেগ। ওকে তামান্না, সাদিয়া, ইনশাল্লাহ আমরাও 200 পাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন এটা বলো, এটা সবাই বুঝছি, ক্লিয়ার? যে সর্বোচ্চ উচ্চতা যখন আমরা উঠব তখন আমরা জানি যে বুলেটটার বেগ হয়ে যাবে ইউ কস থিটা, যার ভ্যালু আসবে 12.5। মানে সোজা কথায় বুলেটটা পাখিকে 12.5 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করছে। এইখান থেকে আমরা মিলিত বেগ পেয়ে গেছি, মিলিত বেগ কত আসছে? 1.25 মিটার পার সেকেন্ড। এবার অঙ্ক একটু সোজা হয়েছে। কি সোজা হয়েছে দেখো, এইখান থেকে যখন আবার প্রজেক্টাইলের হিসাবটা শুরু করতেছি, এখান থেকে যখন আবার আমরা প্রজেক্টাইলের হিসাবটা শুরু করতেছি, এটা কি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হয়ে যাচ্ছে না? আবার কত আনুভূমিকভাবে আঘাত করলে এত মিলিত বেগেও সামনে যাবে। তো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস মানে ধাক্কা খাওয়ার পরের ঘটনা আবার অন্য প্রাস হয়ে গেছে, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। দেখো এই পাখিটা গুলিবিদ্ধ হয়ে আনুভূমিক দিকে এই মিলিত বেগ পাইছে, এরপরে সে এভাবে উড়ে গিয়ে পড়ছে। তো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হয়ে গেলে এই গাছে ধাক্কা খাওয়ার পরের অংশে সূত্র কি হয়? এইচ ইকলস টু হাফ জি টি স্কোয়ার, আর এক্স ইকলস টু ভিটি, একটু আগে আমরা ইউজ করছি। তো এইচ তো আমরা জানি কত উচ্চতায় সে আঘাত খাইছে, তাহলে প্রথম সূত্র নিলাম এইচ ইকলস টু হাফ জি টি স্কোয়ার। এইচ এর ভ্যালু জানি, পাখিটা কত উচ্চতায় ছিল? 23.9, 23.91। হাফ জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা টি পেয়ে যাচ্ছি, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা টি পেয়ে যাচ্ছি। আচ্ছা, টি এর ভ্যালু আসবে 2.208 সেকেন্ড, এত সেকেন্ড। ওকে, আমরা পেয়ে গেছি টি এর ভ্যালু। টি এর ভ্যালু দরকার নাই আসলে, তাও বের করছি, কেন দরকার? কাজ পরের আনসার বের করতে লাগবে। তো এখানে আমাদের দ্বিতীয় যেটা আনসার, পাখিটি কত দূরে গিয়ে পড়বে সেটা তো এক্স, এক্স বের করতে হবে না? আমরা টি এর ভ্যালু পেয়ে গেলে এক্স এর ভ্যালুও পাবো। এক্স এর ভ্যালু কীভাবে পাবো? আমরা এই সূত্র সবাই জানি যে এক্স ইকলস টু ভিটি, এক্স ইকলস টু ভিটি। তাহলে ভি এর ভ্যালু তো বের করছি, মিলিত বেগ, এই বেগেই তো আনুভূমিক দিকে লঞ্চ 1.25। আর টি এর ভ্যালু এখানে পাইছি, যেটা হচ্ছে গিয়া 2.208। ওকে, সো এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স, এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স, এবং এক্স এর ভ্যালু আসবে 1.25 ইন্টু 2.208, 1.25 ইন্টু 2.208। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আসবে 2.76 মিটার, 2.76 মিটার। চমৎকার, দেখো আমরা দ্বিতীয় আনসারটা পেয়ে গেছি, কত দূরে গিয়ে পড়বে। তাহলে আমরা দুটো আনসার পেয়ে গেছি, পাখিটা কত উপরে বসা ছিল এবং হচ্ছে পাখিটি গাছ হতে কত দূরে গিয়ে পড়বে। অঙ্ক সোজা, ওই সূত্রগুলাই
কিন্তু দেখো কত কায়দা করে আসলে আমরা এটা সলভ করতে। সব অঙ্ক কি ভাই এরকম কঠিন? সব অঙ্ক তো এরকম কঠিন না। এটাও কি কঠিন? আজকের দিনে তোমার সলভ করাচ্ছি, প্রথম দিন দেখে তোমার এরকম লাগতেছে। বিশ্বাস করো কিছুদিন যাওয়ার পরে এই অঙ্ক তুমিই বলবা আরে ভাই এইসব অঙ্ক করাইতে এত টাইম কেন নিতেছিল দিনকে। তো সময় বুঝে ব্যবস্থা আর কি, যখন যে সময়। ভেরি গুড। এই যে অনেকে আমার আগে আনসার করতেছো তাই না? সাদি আনসার করছো, সারোয়ান আনসার করছো, ঐশী আনসার করছো, ভেরি গুড। এই তো সাবাস। তো দেখো দুইটা আনসার বেড়ে গেছে, কিন্তু আরও একটি আনসার আমাদের এখনও অজানা, যেই আনসারটি আমাদেরকে এখন বের করতে হবে, যেই আনসারটি আমাদেরকে এখন বের করতে হবে। এই আনসারটা কোনটা? এই আনসারটা হচ্ছে পাখিটি মাটিতে কত কোণে লিখে রাখছি কেন, এখানে কত বেগে আঘাত করবে। এইখানে একটু কারেকশন আছে। 3 নম্বর কোশ্চেনটাতে এখানে ওই কোণ এসে যাবে বেগের মধ্যেই, কত বেগে আঘাত করবে। এই পাখি যায় মাটিতে পড়ছে না, সো মাটিতে সে কত বেগে আঘাত করবে এটা বের করতে হবে। এইখানে সে কত বেগে আঘাত করলো, এই কেসটার জন্য আমি এই ছবিটাকে আরেকবার রিড্র করব। এটা সবাই এতটুকু বুঝে ফেলছি, সবাই এতটুকু আমরা সবাই বুঝিয়া ফেলেছি, এতটুকু আমরা সবাই বুঝিয়া ফেলেছি। এবার আসো তাহলে এই ছবিটাকে আমি একটু রিড্র করে নিই। দেখো ফাইন, ওকে। তো দেখো এই সেই গাছ, যেই গাছে এই পাখিটি বসেছিল। ওকে ফাইন। এরপর আমরা দেখেছি যে এখানে সে একটা আনুভূমিক বেগ পাইছে, মিলিত বেগ, আনুভূমিক মিলিত বেগ পাইছে গুলিবিদ্ধ হওয়ার পরে। ওকে, এবং এটার মানও আমরা পাইছি কত, 1.25। আনুভূমিক যে মিলিত বেগটা পাইছে এটা হচ্ছে 1.25 মিটার পার সেকেন্ড। এখন দেখো পাখিটা এখান থেকে এইখানে এসে পড়লো। তো যখন সে এটা পড়ছে তখন সে মাটিতে অবশ্যই একটা বেগে গিয়ে আঘাত করছে, তাহলে এই বেগটা বের করতে হবে। এর দুইটা অংশ থাকবে, মনোযোগ। দেখো বুলেটটা যখন এই পাখি যখন মাটিতে যে পড়বে তার একটা আনুভূমিক বেগ থাকবে, ঠিক মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে তার একটা আনুভূমিক বেগ থাকবে ভিএক্স, তার একটা উলম্ব বেগ থাকবে ভিওয়াই, এবং এই দুইটা বেগের যে লব্ধি, সেই লব্ধি বেগেই সে মাটিতে আঘাত করবে ভি। এখন এটা কে না জানি, ভেক্টরে আমরা এটা সবাই পড়ছি, ভেক্টরে আমরা সবাই এটা পড়েছিলাম যে যদি এরকম হয় যে এটা হচ্ছে ভিএক্স আনুভূমিক অংশ আর এটা হচ্ছে ভিওয়াই উলম্ব অংশ, এইটা হচ্ছে তাদের লব্ধি। রেজন পড়াইছে এটা, লব্ধি ভি কষ্ট কত হয়, √ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। 90 ডিগ্রি কোণে থাকলে ভেক্টর যোগ এটা হয়। আমারও আর্কাইভ ওখানে অ্যাড হয়েছে, সো তোমরা দেখতেছো এইটাই হয়, এটা আমরা পড়ছি, অবশ্যই পড়ছি, ভেক্টর পড়ছি সবাই জানি। ফাইন। এবং কত কোণে আঘাত করছে, কত কোণে আঘাত করছে, আনুভূমিকের সঙ্গে কত কোণে। লেটস আমি এই কোণটা বের করতে চাই, থিটা। তো থিটা বের করার সূত্র কি, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 90 ডিগ্রি কোণ যদি হয় দুজনের মাঝে, তাহলে আমরা যার সঙ্গে কোণ সে থাকবে নিচে। এখানে কোণ বের করতেছে আনুভূমিকের সঙ্গে, খেয়াল করে দেখো এখানে কোণ বের করতেছি ভিএক্স এর সঙ্গে, তাহলে নিচে কারে রাখবো ভিএক্স, উপরে রাখবো ভিওয়াই। তাহলে কত কোণে আঘাত করছে এটাও আমরা বের করতে পারবো। তো এই সূত্র সবার জানা আছে, আছে না জানা? এটা কমেন্ট করো, এই সূত্র জানি, কমেন্ট করো এই সূত্র জানি। টপিক ক্লিয়ার স্যার বলছো হচ্ছে গিয়া মনি, ভেরি গুড। লন রোলারে পড়ছি, ভেরি গুড অনিকালি বলছো। সেই যে একটা আনুভূমিক অংশ একটা উলম্ব অংশ, লব্ধি সবসময় হয় হচ্ছে গিয়া তোমার এই কর্ণ বরাবর, যদি মাঝের কোণ 90 হয় তাইলে ওই ভেক্টর যোগের সূত্র থেকে ওই যোগফল বের করা খুবই সোজা, দুটা বড় করে যোগফলে বর্গমূল, আর কোণটা বের করা সোজা হচ্ছে tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। যার সঙ্গে কোণ বের করবো সে নিচে, আনুভূমিকের সঙ্গে কোণ বের করছে এই জন্য দেখো আনুভূমিক অংশটা নিচে। এই সূত্র জানি আমরা, ভেরি গুড, জানি 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 স্যার। দেখতে দেখতে 55 মিনিট হয়ে গেল, বুঝতেই পারলাম না। মাই প্লেজার। দেখো এক একটা অঙ্ক অনেক কথা বলে, এই অঙ্কটার ভিতরে কত কনসেপ্ট আমরা পড়তেছি তাই না? সো এইবার আমাদের তো এই ভি বের করতে হবে, আমাদের তো এই ভি বের করতে হবে কত বেগে আঘাত করবে। তাহলে ভি বের করতে হলে আমাদের যেটা যেটা লাগবে আমরা দেখতেছি, এই ভি বের করা তো সোজা, আমরা দুইটা জিনিস বের করবো, ভি এবং এই কোণ। ভি তো এই সূত্র দিয়েই বের করা যাবে, ভি ইকুয়ালস টু √ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। এখন এটা বের করতে হলে তো আমাদের এই দুটা ভ্যালু লাগবে, ভিএক্স এর ভ্যালু কত আর ভিওয়াই এর ভ্যালু কত, এটা তো লাগবে, এটা তো লাগবে।
এটা তো লাগবে। তাহলে এটা 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 কেমনে বের করবো আমরা? হ্যাঁ, এটা কেমনে বের করবো? ওকে, এটা কেমনে বের করবো? তাহলে দেখো এটা বের করতেছি, বিএক বিয়া বের করতেছি। মজার কথা হচ্ছে দেখো, যখন আমরা ছুটছি তখন সে এই উচ্চতায় ছিল, তখন সে এই উচ্চতায় ছিল, যেটা আমরা বের করছি 23.9 মিটার। হ্যাঁ, আচ্ছা। তো দেখো এই মুহূর্তে তার শুধুমাত্র আনুভূমিক বেগ ছিল, এটাই তো ভিএক্স। এবং আনুভূমিকে ত্বরণ কত? আনুভূমিক কোনো ত্বরণ নাই, আনুভূমিক ছিল না পুরো। যখন গুলিবিদ্ধ হয়েছে তখন পুরো বেগই ছিল ভিএক্স, এবং আনুভূমিক এক্স অক্ষে তো কোনো ত্বরণ নাই। তার মানে বুঝতেছো, এই বেগের মান সমবেগ, এক্স অক্ষের বেগ কখনো চেঞ্জ হয় না। এই বেগের মান সমবেগ, এক্স অক্ষে বেগের মান এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। তার মানে এর ভ্যালুটা ওটাই থাকবে, যেটা হচ্ছে 1.25। 1.25। বাট ওয়াই এর বেগের মানটার কি হবে? ওয়াই এর বেগ দেখো, এই মুহূর্তে ওয়াই বরাবর বেগ কত ছিল? 0 ছিল না? আদি বেগ 0 ছিল। বাট নিচের দিকে তো ত্বরণ আছে, এই জি ত্বরণের কারণে ওই বেগটা বাড়তে বাড়তে এখানে এসে ভিওয়াই হয়েছে। এই সূত্র সবার মনে আছে না? ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। প্লাস জিটি কখন? দেখো এবার বস্তু পড়তেছেও নিচে, বেগটা বাড়তেছেও নিচে। তাহলে দেখো এইখানে এই সূত্রটাকে যদি আমরা ইউজ করি, ভি ওয়াই, ওয়াই অক্ষের আদিবেগ প্লাস জিটি। খেয়াল করো তো, এই বিন্দু থেকে এই বিন্দুতে, তো এইখানে যখন আছে তখন তো ওয়াই অক্ষে কোনো আদিবেগ নাই, ওয়াই অক্ষে বেগ 0। তার মানে এই যে ওয়াই অক্ষের যে আদিবেগ, এই যে অংশটা, ওয়াই অক্ষের যে আদিবেগ, ওয়াই অক্ষের যে আদিবেগ, এটা তো 0 ধাক্কা লাগার মুহূর্তে, কজ পুরা আনুভূমিকভাবে ধাক্কা লাগছে। তার মানে এই অংশটা 0। তাহলে ওয়াই অক্ষের বেগটা দেখো, এটা 0 প্লাস জি ইন্টু টি, প্লাস জি ইন্টু টি। তার মানে বুঝতেছি ওয়াই অক্ষের আদিবেগ, জি এর ভ্যালু তো 9.8, টি এর ভ্যালু জানি না। আর টিটা কি বলতো? এখান থেকে পড়ার সময় তো আমরা বের করতে পারবো কোন সূত্র দিয়ে? এই যে জানি আনুভূমিকভাবে যখন পড়ে, এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। কত উপর থেকে পড়ছে? 23.9 এত উপর থেকে পড়ছে। জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে টি বের করা যাবে, যে টিটা আমরা আগেই অলরেডি বের করছি। এই যে পড়ার যে সময়, এটা বের করছি না এখানে আমরা 2.208, তো আবার বের করলাম আর কি। এখানে 2.208 সেকেন্ড। এটা না বের করলে হয়তো, বের করাই তো আছে, আগের এক্স বের করার সময় লাগছে, তাই না? এই এক্স বের করার সময় টি লাগছে, টি তো বের করাই আছে। তো এই টিটা এখানে বসাইতে হবে। সো 9.8 ইন্টু টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 2.208। এটা বসাই দিলে দেখো, এখান থেকে মাটিতে যে মুহূর্তে পড়ছে, উড়ে এসে যে মুহূর্তে মাটিতে পড়ছে, সেই মুহূর্তের ভি ওয়াই বেরোয় যাবে, সেই মুহূর্তের ভি ওয়াই বেরোয় যাবে, সেই মুহূর্তের ভি ওয়াই বেরোয় যাবে, সেই মুহূর্তের ভি ওয়াই বেরোয় যাবে। এবং এটার ভ্যালু 21.63 মিটার পার সেকেন্ড। তার মানে দেখতেছো, আমরা এবার এটাও পেয়ে গেছি 23.63। তার মানে বুঝতেছে এখানে ছিল 0, এক্স ওয়াই অক্ষ বরাবর বেগ। যখন এখান থেকে এখানে আসছে তখন দেখতেছো আদি বেগ 0, এটা 0, জি ইন্টু টি, পতনের সময়টা আমরা জানি, বসাইলেই ওয়াই অক্ষ বরাবর বেগ পাইছি। এই দুইটা যদি পেয়ে যাই তাহলে কি আমরা ভি পেয়ে গেছি, যে কত বেগে সে মাটিতে আঘাত করছে। এই যে এত বেগে সে এসে মাটিতে আঘাত করছে। তাহলে দেখো এই দুটার ভ্যালু বসাই দিব। এটার ভ্যালু কত? 1.25। আনুভূমিকে যে মিলিত বেগ পাইছে ওটাই ছিল, আর নিচে পড়ার সময় ওয়াই অক্ষের বেগটা বাড়ছে, যেটা আসছে 21.63। 21.63। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে মাটিতে কত বেগে আঘাত করছে পাখিটা, মাটিতে কত বেগে আঘাত করছে, সেটা আমরা এখনই পেয়ে যাচ্ছি, সেটা আমরা এখনই পেয়ে যাচ্ছি। ওকে, সেটা আমরা এখনই পেয়ে যাচ্ছি। ফাইন। এটা বর্গমূল করলে আনসার আসবে 21.67 মিটার পার সেকেন্ড। তো মাটিতে এত বেগে আঘাত করবে, মাটিতে এত বেগে আঘাত করবে। এটা গেল বেগের মান। বেগ তো ভেক্টর রাশি, মান বের করলে পাবা অর্ধেক মার্ক। এটা তো দিকও বের করতে হবে, থিটা। তো থিটাও বের করে ফেলি। থিটা কত কোণে আঘাত করছে, এটাও তো জানতে চাইতে পারে, মাটিতে কত বেগে কত কোণে আঘাত করছে। সেইটা আনুভূমিকের সঙ্গে কোণ ধরছি আমরা থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স
থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, যার সঙ্গে কোণ সে নিচে। আমরা বের করতেছি আনুভূমিকের সঙ্গে কোণ, এই ভিএক্স এর সঙ্গে কোণ, তাহলে ভিএক্স নিচে, ভিএক্স এর ভ্যালু কত 1.25, আর ভিআর ভ্যালু কত, ভিআর ভ্যালু হচ্ছে গিয়া 21.63। এটা এখানে বসাই দিলেই, এটা এখানে বসাই দিলেই আমরা এই জায়গা থেকে ধরু এইখান, মেজাজটা খারাপ হয় না। আচ্ছা এইবার ঠিক আছে, ব্র্যাকেট দিতে যাচ্ছি জাস্ট। ওকে, দীর্ঘ দিবস রজনী পাড়ি দিলাম এই অঙ্কটা দিয়ে, তাই না? আচ্ছা, তো এটা সলভ করলে থিটার ভ্যালু আসবে 86.69 ডিগ্রি। এত কোণে, আনুভূমিকের সঙ্গে এত কোণে, এটা লিখে দিবা, আনুভূমিকের সঙ্গে, আনুভূমিকের সাথে, আনুভূমিকের সঙ্গে সাথে এত কোণে, মানে আনুভূমিকের সঙ্গে এই কোণে, সোজা কথা। তার মানে মাটিতে গিয়ে যখন আঘাত করবে সে 21.67 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সঙ্গে 86.69 ডিগ্রি কোণে গিয়ে আঘাত করবে। এবং এটা কিন্তু একটা চমৎকার অঙ্ক আমরা সলভ করলাম, এটা বেশ সুন্দর একটা অঙ্ক আমরা সলভ করলাম। এই অঙ্কটা যদি সলভ করে আমরা পুরোটা বুঝে ফেলি না, এটা যদি পুরোটা বুঝে ফেলি, তার মানে প্রজেক্টাইলে তোমার কেউ আটকাতে পারবে না, প্রজেক্টাইলে সব অঙ্ক তুমি এখন নিতে পারবা। এই যে ফেরদৌস, হ্যাঁ, ফরিদা আক্তার ফেরদৌস, তারপরে হচ্ছে গিয়া কর্মকার, নাইমুল ইসলাম আয়মান, এরা সবাই হচ্ছে গিয়া এইটার আনসার দিছো, ঐশী আনসার দিছো, এবং তোমরা পারছো, মজা, তোমরা এই অঙ্ক পারছো, তো মজা। তোমরা যখন অঙ্ক পারো এবং আমি যখন তোমাদেরকে পড়ায় একটা জিনিস বুঝাইতে পারি, কি যে একটা শান্তি, রাত্রে একটা ভালো ঘুম হবে। ওকে ভাই, এই যে রুবাইয়া মনি বলছো, স্যার কেমিস্ট্রি 2 আওয়ার ক্লাস করার পর আর এনার্জি থাকে না। কই যাব বলো তো একটু, কই যাব? ম্যাথের সঙ্গে পড়ছিল ক্লাস, 10টার সময় ক্লাস ম্যাথের সঙ্গে পড়ছিল, সেটা সরায় শনি সোম বুধ থেকে সরায় আমি আনলাম রবি মঙ্গল বৃহস্পতিতে, এখন শুনি কেমিস্ট্রির সঙ্গে। এই যে এনামরে ধরে এখন এরা মাইর দেওয়া লাগবে। এনামের কাছে পড়ছো নাকি? যে এই যে এনামের ক্লাসে ছিল নাকি তুমি? যে ওরা ধরে মারতে হবে, যে ম্যাথের শোভন ব্রোর সঙ্গে হচ্ছে গিয়া শিডিউল মিলে যাচ্ছিল, আমি ভাবলাম যে পোলাপান একটা এহসান করি, করে হচ্ছে গিয়ে অন্য শিডিউলে নেই, আমি আমার অন্য শিডিউলগুলোর সাইড টাইড করে তোমাদের জন্য ওইখানে বের করতে, আমার আগে 2 ঘন্টায় ক্লাস নিয়ে রাখছে। এনাম মারা হবে। ওকে ওকে ফাইন, পুরাটা আরেকবার রিপিট আর করবো তেমন না, বুঝছি বলছো হচ্ছে গিয়া মনি যে টপিক ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার। সুমাইয়া ইব্রাহিম বলছো, ওকে, আরেকবার রিপিট করতে বলছো, ক্লিয়ার বলছো মেহরিন, আর বলছো সাদিয়া আরেকবার বলছো একটু ক্লিয়ার করতে। ভাইয়া এনাম ভাই অনেক লং ক্লাস নিছে, এনাম আমি বলবো আজকে যে ভাই আধা ঘন্টা আগে ছাড়বা, অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে ছাড়বা। 2 ঘন্টা ক্লাস নিছে, একদম টাইটাই ক্লাসে তোমরা আসছো, ফুল 2 ঘন্টা ক্লাস নিছে এনাম, তাই না? ভালো কাজ করে না, না এই কাজটা হচ্ছে ভালো করে না, 2 ঘন্টা কেন পড়ায়? যাই হোক 1.5 ঘন্টা যথেষ্ট একাডেমিকে, যাই হোক তারপর নাম পড়াইছে অবশ্যই কোনো কারণ আছে, তো যাই হোক আমি বলবো যে একটু আগে যেন ছেড়ে দেয়, নাহলে আর কই যাবো? দেখো শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি 2 শিডিউলেই যদি আমি ক্রস করি তাহলে আমি কই পড়াবো আর, তাই না? আমি বলতেছি ওকে, দাঁড়া। আচ্ছা ফাইন, তাহলে আমি এটাকে ফুল একবার রিক্যাপ করে দিই। দেখো এই অঙ্কটাকে আমরা ফুল একবার রিক্যাপ করে দিই। সো কি বলছিল, 25 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বুলেট। তোমাদের এনাম ভাই কিন্তু আমার একদম বাসার পাশে থাকে, এই যে আমার বাসা থেকে ডাক দিলে শোনা যাবে, ঠিক আছে? সো এই ডাকবো একটু পরে, বারান্দা দিয়ে ডাক দিব যে এই এনাম কী করছো তুমি, একদম আমার পাশে, দুই বাসা পারেই থাকে এনাম। আচ্ছা, তো 25 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বুলেট গাছের ডালে বসে থাকা এত কিছু বরের পাখিকে আনুভূমিকভাবে গুলিবিদ্ধ করছে। প্রশ্ন তোমরা পড়ছো, আমি বলতেছি দেখো আনুভূমিকভাবে গুলিবিদ্ধ করছে, তার মানে এটা সর্বোচ্চ উচ্চতায় এটাকে গুলিবিদ্ধ করছে, সর্বোচ্চ উচ্চতায়। তো সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমাদের দরকার হয় নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ, যেটা দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলছি, গেল। তো এইটাই একটা কোশ্চেন ছিল, গাছটির উচ্চতা কত? পাখি তো গাছেই বসা, যেহেতু আণবিকভাবে আঘাত করছে মানে সর্বোচ্চ উচ্চতায় পাখিকে আঘাত করছে, তাহলে এইচের ভ্যালু বেড়ে গেছে, ওইটাতে গেল একটা। এরপর কত দূরে গিয়ে পড়ছে, তো আমরা দেখো এখানে আণবিকভাবে লঞ্চ হয়েছে মিলিত বেগে, তাই না? তো আমাদেরকে কী করতে হয়েছে, মিলিত বেগটা বের করতে হয়েছে। তো আদি ভরবেগের যোগফল শেষ ভরবেগের যোগফল মিলিত হয়ে গেছে দেখে ভর দুটা যোগ হয়েছে। তো এখানে সবগুলো বেগ বসায় আমরা মিলিত বেগ বের করছি। তো এই জায়গাটাতে যেটা ছিল বুলেটটার আনুভূমিক বেগ কত, আমরা জানি বুলেটটা এখানে জাস্ট আনুভূমিক বরাবর আঘাত করে, তার মানে তার আনুভূমিক অংশটাই বাকি আছে, উলম্বটা শেষ।
তো আণবিক অংশ তো কখনোই চেঞ্জ হয় না, আণবিক অংশ হয় ইউ কস থিটা, ইউ এর ভ্যালু দেওয়া আছে, থিটার ভ্যালু দেওয়া আছে, এইটাই তো আনুভূমিক অংশ। আনুভূমিক অংশ তো কখনো চেঞ্জ হয় না, তার মানে এটা আঘাত করছে আনুভূমিক বেগে, যেটা আমরা এখানে বসাইছি কস থিটা। তাহলে এখান থেকে মিলিত বেগ ভি পেয়ে গেছি। সে ভি যদি পেয়ে যাই, এখান থেকে আমরা জানি সূত্র এটাই, এইচ ইকোয়াস টু হাফ জি টি স্কয়ার, এক্স ইকোয়াস টু ভিটি। এক্স বের করতে বলছে, মাটি থেকে কত দূরে গিয়ে পড়ছে, সো এক্স বের করতে হলে ভিও লাগবে, টিও লাগবে। তো ভি তো এখানে বেরোইছে, ভি তো এই যে বসাইলাম, টি লাগবে না, টি এইচ ইকোয়াস টু হাফ জি টি স্কয়ার, এখান থেকে টি বের করে এখানে বসাইছি, এক্সও বেড়ে গেল। এবার মাটিতে কত বেগে কত কোণে আঘাত করছে, সো দেখো এটা গিয়ে এখানে পড়ছে, আনুভূমিক বেগ তো এটাই আছে, মিলিত বেগ যেটা সেটাই আছে, আনুভূমিক ত্বরণ নেই। আর নিচের দিকে বেগটা একটু বাড়ছে, কেন বাড়ছে, এখানে আদিবেগ শূন্য, বাট ভি ইকোয়াস টু ইউ প্লাস জিটি, যেহেতু নিচের দিকে পড়তেছে, সো আদিবেগ তো শূন্য এখানে, তো এটা শূন্য বসাই দিছি, ভি এর ভ্যালু জানি, আর টি এর ভ্যালু তো বের করছি ওখানে, ওটা বসাইছি, তাহলে ভি ওয়াই পাইছি। এই যে ভি ওয়াই ভি এক্স পাইলে লম্বভাবে থাকলে আমরা জানি ভেক্টরের যোগফল সূত্র থেকে লব্ধি বেগটা কত বের করতে পারবো, লব্ধির কোণটা বের করতে পারবো, এটা করছি। একটা অঙ্কের মধ্যে ভেক্টরের যোগফল, এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এবং প্রজেক্টাইলের দুইটা কেসই, আনুভূমিক এই যে তির্যকভাবে ছোড়ার কেস, গাছে ধাক্কা লাগার আগে পর্যন্ত, তারপরে আণবিকভাবে ধাক্কা খেয়ে কত দূরে গিয়ে পড়ছে সেটা, এই অঙ্কের ভিতরে আমি পুরা প্রজেক্টাইলের সব কিছু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই অঙ্কটা যদি তুমি বুঝে যাও, প্রজেক্টাইলে কোনো অঙ্ক তোমার থামবা না। আজকের এই ক্লাস আমি যদি 10 নম্বর ক্লাস নিয়ে বলতাম তোমরা সব পারবা, ডাইনামিক শেষ, আমি জানি তোমাদের ডাইনামিক শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি সেটা করি নাই। আমি যেটা করছি যে না, আরও ক্লাস নিব, আরও 2টা ক্লাস নেবো। কেন এটা নিতে পারতেছি, কারণ আর্কাইভ দেওয়া আছে। পোলাপানে যদি এমন হয় যে তাড়াতাড়ি পরে আগে যেতে হবে, আর্কাইভ তো দেওয়া আছে, আমারই ক্লাস সব আর্কাইভে দেওয়া আছে। সো আমার তো ওরকম তাড়া করার কোনো কারণ নেই, তোমাদের কাছে সব ম্যাটেরিয়ালস আছে, সো পড়াইলে সব পড়াবো। অনেক দিন পরে জাগ্রত ফিল হচ্ছে, মনে হচ্ছে যে এই কোর্স দিয়ে 27 ব্যাচের সঙ্গে সয়লাভ হবে, নিয়াজ ভাইয়ের পরিচয় 27 ব্যাচের সঙ্গে অন্যরকম হবে। ওকে, আমাকে আমার মতো পড়াতে দিতে হবে। ওই যে একটা গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। সো ব্যাপারটা এরকমই, আমাকে আমার মতো ফিজিক্স পড়াইতে দাও, আমি তোমাদেরকে সেরা ফিজিক্সটা উপহার দেবো ইনশাল্লাহ। আমাকে আমার মতো পড়াইতে দিতে হবে। আমাকে যদি তোমরা বলো যে ভাই এখন এই ক্লাসটা নিয়েন না ভাই, এটা তাড়াতাড়ি শেষ করে দেন ভাই, ওইটা শুরু করে দেন, তাইলে কিন্তু তোমরা লুজার হবা, তাইলে লুজার হবা। তো সেটা আমি চাই না, আমি হয়তো দিব না তোমাদের সঙ্গে, সেটা হয়তো দিব না। আর্কাইভ আছে, নিশ্চিন্তে আর্কাইভের ক্লাসগুলো করবা যদি তোমার তাড়া থাকে, কিন্তু আমাকে আমার মতো ইচ অ্যান্ড এভরি অঙ্ক, কখনো কখনো দেখবা একটা ক্লাসে ভাই একটা অঙ্ক নিয়ে পুরো সময় 1-1.5 ঘন্টা পাড়ি দিয়ে ফেলছে, কারণ ওই একটা অঙ্ক 1000টা অঙ্কের রিপ্লেসমেন্ট হবে। যেমন আজকেরই তো এই অঙ্কটাই কতগুলো অঙ্কের রিপ্লেসমেন্ট, বাট এই অঙ্কটা করা মাস্ট। আজকের দিনে যদি তোমরাই বুঝো যে এই অঙ্কটা কেন করা এত মাস্ট, তাইলে আমি কেন তোমারে পড়াচ্ছি, আমি জানি যেটা দরকার সেটা আমি তোমাদের সঙ্গে করব। আমার এটাই মনে হয়, যদি এই ক্লাসে এই কোর্সে একটা স্টুডেন্ট এটা চিন্তা করে যে আচ্ছা আমি তো নর্থডাম কলেজে পড়ি না, আমি তো হলি ক্রস কলেজে পড়ি না, আমি তো ভিকারুননিসায় পড়ি না, আমি তো ঢাকা কলেজে পড়ি না, কিন্তু আমি তো তাদের মতো শিখতে চাই, তাহলে আমি বলবো যে ওই নর্থডাম কলেজের টিচার এখন যেটা পড়াচ্ছেন, স্যার অবশ্যই সম্মানিত, স্যার আমারই স্যার হবেন কেউ একজন, তো তাদের প্রতি সম্মান রেখেই আমি বলতেছি তার থেকে ভালো ফিজিক্স আমরা পড়বো এই কোর্সে। ওকে, তার থেকে ভালো ফিজিক্স আমরা এই কোর্সে পড়বো। তাহলে যার যে কলেজের থাকো তুমি, রেগুলার ক্লাস ভাই যা বলে তাই করবা। তারপরে যদি 200 না আসে, তারপরে যদি বোর্ডের চান্স না আসে, তখন তোমার সঙ্গে আমার কথা হবে। ওকে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। ফাইল হোসেন, হ্যাঁ, ওকে ডান। তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম। তো চলো আমরা আরেকটা কৌণিকের অঙ্ক করি। হ্যাঁ, আমরা আরেকটা কৌণিকের অঙ্ক করি। আমি অনেকগুলো অঙ্ককে আসলে টাইপ অলরেডি দিয়েছি এবং হচ্ছে ছবি তুলছি। একটা কৌণিকের অঙ্ক আমি করি, বই ঘাটলাম আজকে ক্লাসে শুরুর আগে, বই ঘাটলাম, ঘেটে কয়েকটা অঙ্ক আর কি তোমাদের জন্য আলাদা করলাম আর কি। কৌণিকের 2-1টা অঙ্ক করি। ওকে, সোজা সোজা অঙ্ক, এই অঙ্কগুলো এমন কঠিন না, কৌণিকের অঙ্ক সবই সোজা হয়, তাও হচ্ছে গিয়ে কয়েকটা আমরা করতেছি। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত, দেখো একটা চমৎকার অঙ্ক করব এখন, কৌণিকের একটা চমৎকার অঙ্ক করব এবং একটা চমৎকার অঙ্ক করব, এবং এই অঙ্কটা আইআইটির অঙ্ক, এই অঙ্কটা আইআইটির প্রবলেম। আইআইটির নাম শুনেছো? আইআইটির নাম শুনেছো? আইআইটির নাম শুনে থাকার কথা। আইআইটি হচ্ছে গিয়া বাংলাদেশে যেমন বুয়েট না, বাংলাদেশে যেমন বুয়েট, বুয়েটের নাম তো আমরা শুনছি, আমি নিজে একজন বুয়েটেন ছিলাম, আমি বুয়েটের সিএসসি থেকে পড়ালেখা করেছি। সো বুয়েট ইজ সামথিং, মানে আমার খুব ভালো লাগার একটা জায়গা, হোয়াটএভার। সো ইন্ডিয়ার বুয়েট বলতে পারো আইআইটি। হ্যাঁ, ইন্ডিয়ার বুয়েট হচ্ছে আইআইটি।
এবং আইআইটি হচ্ছে এমন একটা জিনিস, এটা তোমাদের বলে রাখি যে সব কিছু জানতে হবে তো। তো আইআইটি হচ্ছে এমন একটা জিনিস, ওয়ার্ল্ডের সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সাম আইআইটিতে হয়, ওয়ার্ল্ডের সব থেকে বেশি, পুরা দুনিয়ায় সব থেকে বেশি কম্পিটিশন হয় আইআইটির একটা সিটের জন্য। ইন্ডিয়া তো জনগণ জানোই 150 কোটি মানুষজন, তো তারা সবাই মিলে পরীক্ষা দেয় একটা। তো ওই পরীক্ষায় বুঝো কম্পিটিশন কী হয়, কোশ্চেন যদি দেয় 1+1 2, ওই 2 কে কেমনে লিখছে তার উপরে ভিত্তি করে নাম্বার হচ্ছে আলাদা করতে হয়, কথা এত মানুষ। সো সব থেকে ওয়ার্ল্ডের সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সাম হচ্ছে গিয়া আইআইটিতে হয়, ওয়ার্ল্ডের সব থেকে বেশি, এর থেকে বেশি কম্পিটিটিভ এক্সাম আর দুনিয়াতে নাই। তো আইআইটির একটা ছোটো প্রবলেম আমরা সলভ করবো, ওকে। দেখো একটা চমৎকার অঙ্ক, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কত সময় পরে, কত সময় পর পর মিলিত হয়? সুন্দর অঙ্ক এটা। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কত সময় পর পর মিলিত হয়? ভাইয়া 4.61 নিয়ে বুয়েটের টপ 100-এ থাকা সম্ভব? কমেন্টে স্প্যামিং করলে পসিবল না। এই তো এবুর রহমান একটা ভালো একটা আনসার দিছো, কমেন্টে স্প্যামিং করলে আসলে সম্ভব না। কমেন্টে স্প্যামিং না করে যদি ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে সম্ভব। আর এসএসসি রেজাল্ট দেখে না বুয়েটে, এসএসসির পয়েন্ট দেখে না বুয়েটে, দেখে এইচএসসি রেজাল্ট দিয়ে 12,000 18,000 স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেয়। এরপরে তুমি পরীক্ষায় যা রেজাল্ট করবা ওই অনুযায়ী চান্স। টপ 100 থাকার সঙ্গে তোমার এসএসসি এইচএসসি রেজাল্টের কোনো সম্পর্ক নাই। বুয়েটের ওই এসএসসি এইচএসসি রেজাল্টের ভিত্তিতে পরীক্ষায় বসতে দেয়, আর পরীক্ষায় যারা বসতে পারে তারা সবাই একই জায়গায় আছে। এরপরে পরীক্ষার নাম্বার যা পাবা তার উপরে ভিত্তি করে তোমার পজিশন হবে। সো এসএসসির 4.61-এর সঙ্গে বুয়েটের টপ 100-এর কোনো সম্পর্ক নাই। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার অনিকালি? ফাইন। এবার এই অঙ্কটা করবো, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। কয়েকটা ভালো অঙ্ক করলাম, এরপরে নেক্সট ক্লাসে আমরা গড়পত্তায় 15-20টা অঙ্ক করবো ধূপধাপ। নেক্সট ক্লাসে গেলে অঙ্ক যাবে, ওদিকে কথাবার্তা কম, এটা লাস্ট অঙ্ক। এখন এই অঙ্কটা সবাই করতে হবে। কই 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 সবাই কই? আমার খালাতো ভাই ওকে খড়গপুর আইআইটিতে পড়ে। আরে বাবা, অহনা কর্মকার বলছো, দেখছো ওর খালাতো ভাই অলরেডি আইআইটিতে আছে খড়গপুরে। ওকে ফাইন। আচ্ছা এবার দেখো, ঘড়ির যে মিনিটের কাঁটা, আমরা সবাই ঘড়ি চিনি তাই না? ঘড়ি তো চিনো, কেউ বললো না ভাই আমি ডিজিটাল ওয়াচ পড়ি, আমি নর্মাল ঘড়ি চিনি না। সো তাকে বলবো যে তাইলে আর তুমি অঙ্ক বুঝবো না। যাই হোক, এটা হচ্ছে একটা ঘড়ি। তো দেখো ঘড়ির যে ঘন্টার কাঁটা, লেটস সে এটা ঘন্টার কাঁটা, মনে করো 2টা বাজে, এটা 2, হ্যাঁ এটা 2, এই যে 2টা বাজে। তো ঘন্টার কাঁটা আছে 2 বরাবর, এই যে ঘন্টার কাঁটা, এই যে মনে করো ঘন্টার কাঁটা, এটা সেন্টার, এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটা 2 বরাবর আছে। আর মিনিটের কাঁটা কই থাকবে? 12 বরাবর থাকবে, তাই না? মিনিটের কাঁটা থাকবে হচ্ছে গিয়া 12 বরাবর। ঘন্টার কাঁটা যদি 2 বরাবর থাকে 2 AM। সো ঘন্টার কাঁটা দেখতে পাচ্ছ যে 2 বরাবর আছে, একটু সুন্দর করে আঁকি, হ্যাঁ। তো ঘন্টার কাঁটা আছে 2 বরাবর, দেখতেছো ঘন্টার কাঁটা 2 বরাবর আছে। মিনিটের কাঁটা কই থাকে? মিনিটের কাঁটা থাকবে হচ্ছে গিয়া 12 বরাবর, এটা আমরা সবাই জানি। 2টা বাজে, শার্প 2টা। এরা কি এখন একটা আরেকটা উপরে আছে? নাই। কিন্তু এটা তো জানো যে এই মিনিটের কাঁটার থেকে, এই ঘন্টার কাঁটার থেকে মিনিটের কাঁটা ফাস্ট। মিনিটের কাঁটা একবার ঘুরে কতক্ষণ সময়? মিনিটের কাঁটা একবার ঘুরে কতটুকু সময়? আমরা জানি মিনিটের কাঁটা একবার ঘোরাকে আমরা বলি পর্যায়কাল। এখানে এম দিলাম, এম ফর মিনিট। মিনিটের কাঁটা একবার ঘোরে কতক্ষণ সময়? একবার ঘোরে হচ্ছে গিয়ে 1 ঘন্টায়। 1 ঘন্টায় না মিনিটের কাঁটা একবার ঘুরে আসে? আমরা তো জানি মিনিটের কাঁটা পুরাটা একবার ঘোরা মানে 1 ঘন্টা, তার মানে 1 আওয়ার।
সো 1 আওয়ার ইকুয়ালস টু কত? 1 আওয়ার ইকুয়ালস টু আমরা জানি 3600 সেকেন্ড, তাই না? 1 ঘন্টা 3600 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড, তো 60 মিনিটে 1 ঘন্টা, তো 60 দ্বারা গুণ করলে 3600 সেকেন্ড। তার মানে মিনিটের কাটার পর্যায়কাল হচ্ছে গিয়া 3600 সেকেন্ড। ঘন্টার কাটার কত দেখো, ঘন্টার কাটা, ভালো অঙ্ক, খুব মনোযোগ দাও। 10 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 5-7 মিনিট লাগবে। দেখো 10 মিনিট লাগবে না, 7 মিনিটের মতো লাগবে। সবাই ক্লাসে থাকবা। মিনিটের কাটা ভালো অঙ্ক করাইতে দিলে যদি পোলাপান না থাকো ক্লাসে, তাহলে কি ভালো অঙ্ক করানো হবে? আর এই অঙ্ক যদি তুমি বুঝে যাও, তাহলে ধরে নিবা এখন থেকেই বুয়েটের প্রিপারেশন হয়ে গেছে। বুয়েটের প্রিপারেশন হয়ে যাচ্ছে ভাই। আমি যখন ছিলাম এই গতিবিদ্যা চ্যাপ্টার পড়তেছিলাম, এই অঙ্ক আমি পারতাম না, আমি বুঝতাম না। এই যে আগে অঙ্কতে করছি এটি আমি বুঝতাম না। তারপর হচ্ছে এই অঙ্ক আমি বুয়েটে চান্স পাওয়ার দিন যদি বুয়েটে পরীক্ষা আসছে তাও পারতাম না। তাও দেখো বুয়েটে সিএসসি দিয়ে পড়ে বেড়ে গেছি। তো তোমাদেরকে কতখানি ভালোবেসে পড়াচ্ছি, বুঝতেছো? আশা কত বড়, বুঝতেছো? যে যদি বুয়েটে চান্স না পাও দেই হোক। যাই হোক, ঘন্টার কাটা, ঘন্টার কাটা, ঘন্টার কাটা, এই যে পর্যায়কাল একবার ঘুরতে যে সময় লাগে, এই যে ঘন্টার কাটা দেখে এখানে আওয়ার দিলাম, এইচ ফর ওই যে ঘন্টা। 12 ঘন্টা একবার ঘুরে না? ঘন্টার কাটা একবার ঘুরে আসা মানে কি? 12 ঘন্টা একবার ঘুরে, দিনে 2 বার ঘুরে, মানে 24 ঘন্টা, তাই না? তাহলে ঘন্টার কাটা ঘুরে হচ্ছে 12 ঘন্টা একবার ঘুরতে, পুরোটা একবার ঘুরে আসতে ঘন্টা কাটা লাগে হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা মানে বুঝতেছো, 12 × 36, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাইলে বুঝতেছো ঘন্টার কাটার তো একবার ঘুরে আসতে অনেক সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে। আর মিনিটের কাটা তো একবারে ঘুরে আসে, 1 ঘন্টায় ঘুরে আসে একবার। তার মানে বুঝতেছো কিছুক্ষণ পরে দেখবা ঘন্টার কাটা একটু সরে গেছে, মিনিটের কাটা একটু বেশি সরে গেছে, তারপরে ঘন্টার আর একটু সরবে, মিনিটের কাটা একটু বেশি সরবে। একটা সময় কি হবে, মিনিটের কাটা এই ঘন্টার কাটারে ওভারল্যাপ করে চলে যাবে না? নিশ্চয়ই বুঝতেছো, একটা সময় পরে এই ঘন্টার কাটা মিনিটের কাটাকে ওভারল্যাপ করে চলে যাবে। তো এইটাই বলছে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা কত সময় পর পর মিলিত হয়, মানে কতক্ষণ সময় পর পর এই মিনিটের কাটা গিয়ে ঘন্টার কাটার উপরে পড়বে, কতটুক সময় ব্যবধানে। প্রতি ঘন্টায় একবার করে কিন্তু ওভারল্যাপ করে যায়। দেখো এখন দুইটাই আছে, এখন কি এক জায়গায় আছে? নাই। বাট কিছুক্ষণ পরেই দেখবা ও এটার উপর দিয়া পাড়ি দিয়ে চলে গেছে। আবার দেখবা 3টায় যখন থাকবে, 3টার সময় মনে করে এটা থাকবে এখানে আর এটা থাকবে এখানে, কিছুক্ষণ সময় পরে কিন্তু ওই 3টা কাটারে অতিক্রম করে চলে যাবে। তো কতটুকু সময় পরে পরে এই মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করে চলে যায়। ওকে ওকে, সেটা আমরা বের করব। ওকে, সো এবার দেখো আমি ধরে নিলাম যে টি সময় পরে, টি সময় পরে, টি সময় পরে মিনিটের কাটা, মিনিটের কাটা, মিনিটের কাটা ঘন্টার কাটাকে, ঘন্টার কাটাকে, ঘন্টার কাটাকে, ঘন্টার কাটাকে অতিক্রম করে, অতিক্রম করে, অতিক্রম করে। টি সময় পরে মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করে, টি সময় পরে মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করে। এই টি বের করতে হবে কত সময় পরে অতিক্রম করে। এখন এটা খেয়াল করে দেখো তো, সবাই খেয়াল করে দেখো যে একটা কাটা আরেকটা কাটাকে অতিক্রম করবে তখন যখন দুইজনের মধ্যে কৌণিক ব্যবধান 360 ডিগ্রি হয়। এই কথাটা বুঝলে অঙ্কটা তোমরা সবাই বুঝে ফেলছো। নর্মালি আমি এই এক্সাম্পল দিয়ে শুরু করলে সবাই বুঝবা। মনে করো এখন 12টা বাজে, 12টা বাজে, শার্প 12টা বাজে, তাহলে এইটা হচ্ছে ঘন্টার কাটা, এই যে ঘন্টার কাটা, আর এটা হচ্ছে মিনিটের কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা। নিশ্চয়ই সবাই বুঝতেছো, 12টা মানে দুইটা একই জায়গায় আছে। এখন খেয়াল করে দেখো, মনে করো ঘন্টার কাটা ঘুরলো, ঘন্টার কাটা ঘুরলো এইচ দিছি মানে ঘন্টার কাটা থিটা এইচ পরিমাণ কোণ, আর মিনিটের কাটা ঘুরলো থিটা এম পরিমাণ কোণ। এ তো ঘুরে একটা নির্দিষ্ট সময়, এই টি সময়, এই টি সময় দিলাম, এই টি সময় একটা ঘুরলো থিটা এইচ পরিমাণ কোণ, আরেকটা ঘুরলো থিটা এম পরিমাণ কোণ। কোনটা বেশি ঘুরবে? মিনিটের কাটাই তো বেশি ঘুরবে, মিনিটের কাটা তো দ্রুত চলে, মিনিটের কাটা তো দ্রুত চলে, তাই না? এখন এই দুইটার মধ্যে যদি কোণের পার্থক্য একটা নির্দিষ্ট সময়ে ও যতটুকু কোণ ঘুরছে আর ও যতটুকু কোণ ঘুরছে, এই দুইটার কোণের পার্থক্য যদি 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি অর 2 পাই, আমরা জানি 360 মানে 2 পাই রেডিয়ান, যদি 2 পাই হয় তাহলে চিন্তা করে দেখো 360 মানে মিনিটের কাটার সাপেক্ষে ঘন্টার কাটার সাপেক্ষে মিনিটের কাটা যদি
360 ঘুরে আসে তাহলে কি ওর উপর দিয়ে আরেকবার যাবে না? খেয়াল করে দেখো, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। ঘুরতে 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 পুরোটা ঘুরে এইখানে আইসা আগায় যাবে, তাই না? দেখো এই যে পুরোটা ঘুরে এর উপর দিয়ে যাবে। এইটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এই যে ঘুরতেছে দেখো, এই ঘন্টার কাঁটা ঘুরে এর উপর দিয়ে যাবে। মানে কি, যদি এমন হয় ঘন্টার কাঁটা যতটুকু সরছে আর মিনিটের কাঁটা যতটুকু সরছে, এদের বিয়োগফল যদি 360 হয়, মানে ওর সাপেক্ষে 360 ঘুরে ফেলছে, মানে ওর উপর দিয়ে আবার যাওয়ার সময় হয়েছে। দেখো এর সাপেক্ষে যদি 360 ঘুরে ফেলে, তার মানে এর উপর দিয়ে আবার যাওয়ার সময় হয়েছে, পুরা পথ ঘুরে আবার ওর উপর দিয়ে গেছে। খেয়াল করে দেখো, মিনিটের কাঁটা একটু পরে এই পাশে চলে যাবে। সেইভাবে করে মিনিটের কাঁটাটা ঘুরতে 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 ঘন্টার কাঁটার সাপেক্ষে যদি 360 ঘুরে ফেলে, তার মানেই তো ও আবার ওর উপর দিয়ে যাবে। বুঝছি? ক্লিয়ার? তো দেখো এই ঘন্টার কাঁটা যতটুকু ঘুরছে ওই সময় তো ঘন্টার কাঁটাও ঘুরবে, আর যতটুকু মিনিটের কাঁটা ঘুরছে, এদের যদি কৌণিক সরণের বিয়োগফল 360 বা 2π হয়, তার মানেই তখনই আবার আরেকবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর দিয়ে যাবে। এ সবাই বুঝছে? এটা বুঝে ফেলছি। মানে মিনিটের কাঁটার কৌণিক সরণ থেকে ঘন্টার কাঁটার কৌণিক সরণ যদি বিয়োগ করি এবং সেটা যদি 360 বা 2π হয়, তাইলেই সে ওর উপর দিয়ে গেছে। এখন দেখো তো, এই সূত্রটা সবার মনে আছে না? এই সূত্রটা সবার মনে আছে না? কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। সবার মনে আছে? কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। এখান থেকে এটা লেখা যায় না? কৌণিক সরণ থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এই হচ্ছে সেই টি সময়, টি সময়ে কৌণিক সরণ থিটা ইকুয়ালস টু ওমেগা টি। তাহলে দেখো এই যে থিটা, এখানে লিখতে পারবো ওমেগা এম, মানে মিনিটের কাঁটার কৌণিক বেগ ইন্টু টি। তাহলে মিনিটের কাঁটার কৌণিক সরণ পাইলাম ওই সূত্র থেকে, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এরপর দেখো ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটার কৌণিক বেগ থেকে ওই টি গুণ করলাম, টি সময় পরে তারা মিলিত হয়েছে, এবং ওই টি সময়ে 2π কৌণিক ব্যবধান হয়েছে, ইকুয়ালস টু 2π। সবাই নিশ্চয়ই বুঝছো? সোজা কথা, থিটা ইকুয়ালস টু ওমেগা টি। তো এখানে ওমেগা টি, এখানে ওমেগা টি লিখছি। আর এই ওমেগাটা কি? মিনিটের কাঁটার কৌণিক বেগ। এই ওমেগাটা কি? ঘন্টার কাঁটার কৌণিক বেগ। দেখো টিটা এখানে কমন, টিটা এখানে কমন, টি কমন নিলে মিনিটের কাঁটার কৌণিক বেগ মাইনাস ঘন্টার কাঁটার কৌণিক বেগ ইকুয়ালস টু 2π। আমার তো লাগবে এই টি কত সময় পরে তারা মিলিত হবে। তাহলে টি ইকুয়ালস টু কত পেলাম? টি ইকুয়ালস টু পাইলাম, দেখো এখানে বের করব, ওমেগা ইকুয়ালস টু, এই সূত্র মনে আছে না? দেখো তো লাস্টের দিন আমরা শিখছি ওমেগা ইকুয়ালস টু, এই সূত্র মনে আছে? ওমেগা ইকুয়ালস টু 2π বাই টি। ওমেগা ইকুয়ালস টু 2π বাই টি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ওমেগা ইকুয়ালস 2π বাই টি। হ্যাঁ, ওমেগা ইকুয়ালস 2π বাই টি। টি হচ্ছে পর্যায়কাল। তাহলে এটা মিনিটের কাঁটার, তাহলে 2π বাই মিনিটের কাঁটার পর্যায়কাল, এটা তো আমরা জানি ওই যে, মাইনাস এইটা ঘন্টার কাঁটা, তাহলে 2π ডিভাইডেড বাই ঘন্টার কাঁটার পর্যায়কাল ইকুয়ালস টু 2π। এইবার মজা, কি মজা দেখতে পাচ্ছ? এইখানে 2π, এখানে 2π, আর এখানে 2π কমন নিয়ে বাদ, 2π কমন নিয়ে ওই পাশে ভাগ করে দিলে কাটাকাটি। তাহলে এটারই পরের লাইন এখানে লিখতেছি, টি 1 দেখো এই জায়গাতে কি আছে? ঘন্টার কাঁটার পর্যায়কাল। ঘন্টার কাঁটার পর্যায়কাল তো আমরা জানি, ঘন্টার কাঁটার পর্যায়কাল কত? মিনিটের কাঁটার পর্যায়কাল ওই যে দেওয়া আছে 3600, এখানে বসে যাবে 3600 সেকেন্ড, মাইনাস 1 ঘন্টার কাঁটার পর্যায়কাল ওই যে দেওয়া আছে 12 × 3600, 12 × 3600, আর এই পাশে 1, 2π কমন নিয়ে ভাগ করলে পাশে 1 হয়ে গেছে। তো এই জায়গা থেকে ক্যালকুলেশন একদম সিম্পল, টি বেরোয় আসবে। এটা ক্যালকুলেশন করো, আমরা টি পেয়ে যাব কত সেকেন্ড? আমরা পেয়ে যাব কত সেকেন্ড? আমরা পেয়ে যাব কত সেকেন্ড? হ্যাঁ, ওকে, এটা ইনভার্স, এটা করলে পেয়ে যাব হচ্ছে গিয়া 3.92 × 10⁻³ সেকেন্ড। ওকে, হ্যাঁ দেখো, ইফ আই এম নট রং, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এইটা পেয়ে যাব। এটাকে যদি ক্যালকুলেশন করি এটা পেয়ে যাবো। আমি আরেকবার একটু ক্যালকুলেশনটা চেক করতেছি। হ্যাঁ,
আরেকবার একটু ক্যালকুলেশনটা আমরা চেক করে নিই। 2 পাই তো কমন দিলাম, 2 পাই/2 এটা কেটে যাবে, তাহলে এত। এত সেকেন্ড, এত সেকেন্ড। আমরা যদি ঘন্টায় নেই, এই সেকেন্ডে ঘন্টায় নিতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? আমরা জানি সেকেন্ডকে যদি আমাদের ঘন্টায় নিতে হয় 3600 দ্বারা ভাগ করতে হয়। 3600 সেকেন্ডে 1 ঘন্টা। আরে 3600 দ্বারা ভাগ করব, তাইলে পেয়ে যাব ঘন্টায়। আনসারটা ঘন্টায়, মুখস্থ রাখবা এটা। ওকে, ঘন্টায় করলে মাথায় থাকবে। এক্স্যাক্টলি এইটা আসে হচ্ছে গিয়া 1.09 আওয়ার, মানে 1.09 ঘন্টা পরে পরে, প্রত্যেক 1.09 ঘন্টা পরে পরে ওই মিনিটের কাটা ঘন্টার কাটার উপর দিয়ে যায়। মিনিটের কাটা ঘন্টার কাটার উপর দিয়ে, এটা মনে রাখবা। কোথাও যদি এমসিকিউ আসে ডিরেক্ট বসাবা, জাস্ট বসাও বসাও, ঠিক আছে? ডিরেক্ট বসাবা। এটা আইআইটিতে একবার আসছে, এটা করাইলাম। এই টাইপের অঙ্ক কি রেগুলার আসবে? আসবে না। জাস্ট এই অঙ্কটাই তুমি জানবে, এটাই অনেক কিছু আর কি। হ্যাঁ, যে বলতে পারবা কালকে ক্লাসে যায় যে জানোস আমি এমন করছে পড়ি যে নিয়াজ ভাই আমাদেরকে আইআইটির অঙ্ক করাই দিতেছে 2-1টা। আমি যখন তোমাদের স্ট্যান্ডার্ডে ছিলাম, স্যাররা যখন বলতো আইআইটি বলে একটা প্রতিষ্ঠান আছে, আমি এরকম ক্যাবলাকান্তের মতো চাই থাকতো, এটা কি? তো তো তোমাদের সেটা পড়াইতে পারলে আমার মনে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে বলা ভাই এটিও পড়াই দিছি পড়ায় যা। মন মানছে না, শুধু তোমাদের ভালোবেসে ক্লাসটা করাচ্ছি। এই এটা কি 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 বলে? আচ্ছা, আমি আর কিছুদিন পর পড়ব। কি লিখছো? আচ্ছা জি স্যার, টপিক ক্লিয়ার ক্যান। আচ্ছা ফাইন। তো এইসব কি উল্লাপাল্লা তোমরা লেখো টেখো যে মন মানছে না, শুধু তোমাদের ভালোবেসে ক্লাসটা করছি। কেন, তোমার কি ক্লাস করার দরকার? পরীক্ষায় ফেল করলে তখন বুঝবা যে শুধু ভালোবেসে ক্লাস করতেছো। আচ্ছা ফাইন। ভাইয়া আজকে ক্লাস দেখে টানা 3.5 আওয়ার্স ক্লাস। আজকে ক্লাস ছেড়ে দেখছি 3.5 আওয়ার্স। ভেরি গুড। এই যে সুরাইয়া আক্তার, এটা দেখছো, ভেরি গুড। ক্লাস বারবার দেখবে। একটা ক্লাসে যদি কখনো মনে হচ্ছে এখানে না আমি একটু প্যারা খাচ্ছি, ওই ক্লাস বারবার দেখবা। একবার দেখলে যতখানি বুঝবা, পরের বার দেখলে মনে হবে আরে গতবার এটা খেয়াল করি নাই তো, তারপরে আরে এটা খেয়াল করি নাই তো। যত দেখবা তত তোমার ইজি লাগবে, যত দেখবা তত তোমার ইজি লাগবে। ওকে ফাইন ফাইন। রিক্যাপ তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। এটা একটা স্পেশাল অঙ্ক, হ্যাঁ, এটা একটা স্পেশাল অঙ্ক। তো আমি আরেকবার বলে দিচ্ছি। বলছে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কত সময় পর পর মিলিত হয়? ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কত সময় পর পর মিলিত হয়? তো এটা তো বুঝতেছো, মিনিটের কাঁটার সাপেক্ষে ঘন্টার কাঁটার সাপেক্ষে মিনিটের কাঁটা যদি একবার ঘুরে আসে, এইটা মনে করো ঘন্টার কাঁটা, এর সাপেক্ষে মিনিটের কাঁটা যদি একবার ঘুরে আসে, মনে করো এইটা ঘন্টার কাঁটা, আমার হাতটা হচ্ছে মিনিটের কাঁটা, এইটা এইভাবে ঘুরে আবার 360 ঘুরে আসলেই কিন্তু এর উপর দিয়ে যাবে। তার মানে বুঝতেছো, মিনিটের কাঁটা যতখানি কোণ ঘুরে, এটা তো বেশি কোণ ঘুরে, আর ঘন্টার কাঁটা যতখানি কোণ ঘুরে, এই দুইটার যদি কোণের বিয়োগফল 360 বা 2 পাই হয়, তাইলেই তখন মিনিটের কাঁটা ওর উপর দিয়ে আরেকবার যাবে। তো এটা হচ্ছে মিনিটের কাঁটার কৌণিক সরণ, এটা হচ্ছে ঘন্টার কাঁটার কৌণিক সরণ। আর আমরা এই সূত্র জানি, ওমেগা ইকুয়ালস টু θ/t। তাহলে থিটা ইকুয়ালস টু কি? ওমেগা টি। আমরা ধরলাম টি সময় পর পর মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর দিয়ে যায়। তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে ওমেগা টি, এটা হচ্ছে মিনিটের কাঁটার কৌণিক বেগ, টি সময় পাইছে। আর ঘন্টার কাঁটার ক্ষেত্রে ঘন্টার কাঁটার কৌণিক বেগ ইন্টু টি ইকুয়ালস টু 2 পাই। কৌণিক বেগ বের করা এই সূত্রটাও মনে আছে, ওমেগা ইকুয়ালস টু 2 পাই/টি। টি হচ্ছে পর্যায়কাল, আমি দেখাই দিছিলাম। তো এখানে দেখো এই টিটা কমন নিছি। এই মিনিটের কাটার ক্ষেত্রে 2 পাই/ মিনিটের কাটার পর্যায়কাল, ঘন্টার কাটার ক্ষেত্রে 2 পাই/ ঘন্টার কাটার পর্যায়কাল। তো ঘন্টার কাটার মিনিটের কাটার পর্যায়কাল আমরা জানি 3600, কারণ 1 ঘন্টায় ঘুরে আসে মিনিটের কাটা একবার, আর ঘন্টার কাটা ঘুরে আসে 12 ঘন্টায় একবার। দেখো 12 ঘন্টায় কিন্তু ঘন্টার কাটা একবার ঘুরে, তাহলে 12 × 3600, এটা ভাগ করে দিলে পেয়ে গেছে এত সেকেন্ড। 3600 দ্বারা যদি ভাগ করি তাহলে পেয়ে যাবো আওয়ার, আসছে 1.09 আওয়ার। ওকে স্যার ছুটি দেন, হাতকে ছুটি, যাও যাও হাতকে ছুটি। এবং তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, তোমাদের জন্য একটা লঞ্চিং লাইভ করবো আমি আর তোমাদের রেজন ভাইয়া, এবং আমি তোমাদের বারবার বলতেছি, এখন আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড পেপারে কোর্স অলরেডি লঞ্চড।
সেকেন্ড পেপারের কোর্স অলরেডি লঞ্চ, যেই কোর্সে তোমরা এখনই যুক্ত হতে পারো, ওখানে আর্কাইভ অ্যাড করা হয়েছে। যুক্ত হইলে সেকেন্ড পেপারও তোমার হাতে থাকলো। এবং এই কথাগুলো বারবার তোমাদেরকে বলছি এজন্যই যে 27 ব্যাচের সঙ্গে জার্নিটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে, শুরু থেকেই কোর্স শুরু হয়েছে। ইউজুয়ালি আমি নিয়াজ মোর্শেদ ফয়সাল সবসময় কোর্স দেই হচ্ছে গিয়ে 2 মাস পরে। কেন 2 মাস পরে দেই? কারণ পোলাপান একটু ওই যে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে যখন বুঝে দেয় পড়ালেখা কিছু বুঝি না, তখন আসে আমার কাছে আসে, তখন এসে আসলে মানতে শুরু করে, আচ্ছা ভাই তো এইগুলো ঠিকই বলছেন। তো এইবার আমি সেই কাজ করি নাই, এইবার আমি রেদওয়ান মিলে তোমাদের সঙ্গে প্রথম থেকেই কোর্স লঞ্চ করছি। 1 মাস হইতে না হয়তো আমাদের 2 চ্যাপ্টার শেষ, এবং তোমরাও অনেক পজিটিভ রেসপন্স করে আমাদের সঙ্গে ক্লাস করতেছো। তার মানে আমরা বুঝে গেছি যে স্টুডেন্ট এবার শুরু থেকে সিরিয়াস, এবং তোমরাও না মজে গেছো, তোমরাও ক্লাসের মধ্যে চলে আসছো, তোমরাও পড়ালেখা শুরু করে দিছো এবং ভালো আছো। এইরকম একটা গুড ফিল ভিতর থেকে আসতেছে যে এখনই আমাদের সঙ্গে 2000 স্টুডেন্ট যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে যদি প্রপারলি আসলে আমরা আমাদের কন্টেন্টটা ডেলিভার করে ফেলতে পারি, তাইলেই কাজ শেষ, তাইলেই এই 27 ব্যাচ থেকে 6 লাভ হবে। 6 লাভ মানে হচ্ছে তোমরা একাডেমিকে ভালো রেজাল্ট করার পাশাপাশি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করবা, এইচএসসিতে মাঝখানে ভালো রেজাল্ট করতেই পারবা। সো সেই পজিটিভ ফিলটাকেই আরও একটু ক্যারি করতে চাই। অনেকেই আছে যে অনেক কলেজেই আছে সেকেন্ড পেপারের কিছু চ্যাপ্টার মাঝে মধ্যে আইসা যায়। সো সেকেন্ড পেপারে ক্লাস এখন শুরু হবে না, এখনই শুরু হবে সেরকম না, কিন্তু ওখানে আর্কাইভ, যে আমাদের যে আর্কাইভগুলো ফার্স্ট পেপারে তোমরা ওয়েবসাইটে করতেছো ওরকম করে আমারই আর্কাইভ ওখানে সব দেওয়া আছে, এবং ওখানে সকল চ্যাপ্টারের দায়িত্ব আমি নিচ্ছি। এবং তোমাদের রেদওয়ান ভাইয়ের সঙ্গে আমার আলোচনা সাপেক্ষে তোমাদের এই কোর্স ফার্স্ট পেপারে আমি আর রেদওয়ান মিলে পড়াচ্ছি, মেজরিটি চ্যাপ্টারে আমি থাকতেছি, আমার আর্কাইভ সবগুলাই তোমরা পাচ্ছ, এবং সেকেন্ড পেপারে পুরোপুরি আমারে পাচ্ছ। ওকে, তার মানে কেন এটা করছি? অনেকের মনে এটা থাকে, আচ্ছা ফার্স্ট পেপার তো ভাইদের কাছে পড়তেছি এবং এইটা হবে, সবার ক্ষেত্রে এইটা হয়, এই কথাটা আমার জন্য খুব কমন। আমি আমার গতানুগতিক ডুয়ারডাই কোর্সে এটা শুনে আসছি, এবং এটাই কমন যে ভাই আপনার সঙ্গে পড়ে এমন একটা অভ্যাস হয়েছে, এখন আমার আপনার ক্লাস ছাড়া কারো ক্লাস ভালো লাগছে না, অভ্যাসটা এরকম হয়ে যায়। সো ফার্স্ট পেপারে পড়া এমন মজা পাইলা, এবং পরে যা সেকেন্ড পেপারে মনে হচ্ছে এখন তো ভাইয়ের সঙ্গে এমন অভ্যাস হয়েছে, ভাইয়ের ক্লাস ছাড়া আমার তো ভালো লাগে না পড়তে। তো সেই শঙ্কা না থাকুক, ভাইয়ের সঙ্গেই, নিয়াজ ভাইয়ের সঙ্গেই তোমাদের সকল চ্যাপ্টার সুন্দরভাবে গুছায় যাক। সেকেন্ড পেপার এখনই ছেড়ে রাখছি, মানে আমরা এই যে শুরু করছি ফিজিক্স নিয়ে কোথাও আর কোনো চিন্তা করতে হবে না, আমি যদি বেঁচে থাকি তাহলে করতে হবে না ইনশাল্লাহ। ওকে ওকে, লাভ ইউ, সবাই যুক্ত হয়ে যাবো ওই কোর্সে। লাভ ইউ, বাই বাই বাই, দেখা হচ্ছে নেক্সট দিন। সোফা টেক কেয়ার, লাভ ইউ, বাই 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 বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।